আচ্ছা, তো হচ্ছে আজকে আমাদের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাস ছিল হচ্ছে আমাদের হিস্ট্রি অফ বেঙ্গল, যেটা হচ্ছে একদম প্রথম পার্ট ছিল। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, সেকেন্ড পার্টটা হচ্ছে হিস্ট্রি অফ বাংলাদেশ। আজকে আমরা একদম প্রথম বাংলাদেশের হিস্ট্রি থেকে শুরু করে, পাকিস্তান আমল থেকে শুরু করে একদম মুক্তিযুদ্ধ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করবো। তো যদি সামনের দিকে যাই, টপিক আজকে আমরা এগুলা মোটামুটি কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সামনে আগাই, এখানে সবগুলো টপিকই দেওয়া আছে যেগুলো আজকে আমরা কভার করবো। আচ্ছা, প্রথম যে টপিক আজকে, কারো যদি কোনো টপিকে প্রবলেম থাকে একটু জানাও, ঠিক আছে? আর যদি কোনো সাউন্ড ইস্যু হয় তাও জানাও। আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে না ভালো মতো? হ্যাঁ ভাইয়া। ওকে ওকে। আচ্ছা, সো ফার্স্ট পার্ট যেটা হচ্ছে পাকিস্তান পিরিয়ড। আচ্ছা, পাকিস্তান পিরিয়ড বলতে আমরা তখন থেকেই বুঝি, আমাদেরকে যখন ভাগ করে ফেলা হইলো, মানে বাংলাদেশ আর পাকিস্তান, ইস্ট আর ওয়েস্ট পাকিস্তান যখন বলা হয় আমাদেরকে, তখন থেকেই কিন্তু তোমার আমাদের যে প্রবলেম ছিল প্রথমে, তা কিন্তু প্রবলেম মূলত আমাদের শুরু হয় হচ্ছে ভাষার থেকে। ঠিক আছে, ওরা যখনই হচ্ছে আমাদের এগেনস্টে চলে গেল ভাষার জন্য, মানে ভাষার, ওরা চাইতো কি যে ওদেরকে আমাদের উপর ডমিনেট করবে, রাইট? কিন্তু আমরা কিন্তু এটা কখনোই চাইতাম না, কারণ আমরা জানতাম যে তোমার হচ্ছে আমাদের ভাষার প্রায়োরিটিটা কতটুকু। আচ্ছা, তো যদি শুরু করি, 1933 সালে চৌধুরী রহমত আলী, উনি প্রথমবার পাকিস্তানের আর কি, এই কথাটা বলে যে তোমার হচ্ছে পাকিস্তান টার্মটা ইউজ করেন আর কি, যেটা হচ্ছে তোমার স্বাধীন হওয়ার আগে, পাকিস্তান স্বাধীন হওয়ার আগে পাকিস্তান টার্মটা প্রথম ইউজ করা হয় 1933। এরপরে যদি আসি আমাদের স্ট্যাবলিশমেন্ট অফ আওয়ামী লীগ। আওয়ামী লীগ আমরা সবাই চিনি, আওয়ামী লীগের কোনো চিনে না এমন কোনো মানুষ নাই। আচ্ছা, আওয়ামী লীগের শুরুটা আসলে কোথায়? আওয়ামী লীগের শুরু হচ্ছে তোমার 1949 23শে জুন। প্রথম নামটা কি ছিল? সেটা ছিল তোমার হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে, কারণ নামটা কিন্তু পরে আস্তে আস্তে আরো চেঞ্জ হয়েছে। আচ্ছা, এটা গেল। একদম প্রথম কে ছিল যাকে লিড করছিল যে আওয়ামী লীগ খোলার জন্য, কে ছিল? হোসেন শহীদ সরোয়ার্দী। হোসেন শহীদ সরোয়ার্দী কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এবং ওয়ান অফ দ্য বিগেস্ট লিডার্স অফ আওয়ামী লীগ। আচ্ছা, তো উনি এটা কোথায় করছিল? সেটা হচ্ছে একটা কনফারেন্সে, যেটা ছিল তোমার হচ্ছে রোজ গার্ডেন প্যালেস, যেটা চিকাতরে ঢাকায়। আচ্ছা, গেল। এরপরে ওই কনফারেন্সের, মানে ওখানে তাদের যে মিটিংটা ছিল, সেই মিটিং এর আউটপুটটাই আসে হচ্ছে তোমার ইস্ট আওয়ামী লীগ মুসলিম লীগ। এটা হচ্ছে ফার্স্ট আমাদের একটা পলিটিক্যাল পার্টির শুরু। আচ্ছা, এরপরে যদি যাই, তখনকার সময় আওয়ামী মুসলিম লীগের তোমার মেন কারা ছিল? প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে মাওলানা হামিদ খান ভাসানী। এরপর তোমার জেনারেল সেক্রেটারি ছিল হচ্ছে শামসুল হক। আর জয়েন্ট এডিটর ছিল শেখ মুজিবুর রহমান। আচ্ছা, এখানে অনেকেই ভুল করে, সেটা হচ্ছে মনে করে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই হচ্ছে সবসময় প্রেসিডেন্ট ছিল বা বড় পোস্টে ছিল। না, 1949 তখন কিন্তু উনি স্টুডেন্ট ছিলেন। ঠিক আছে, সো প্রথম সময় আওয়ামী মুসলিম লীগের উনি হচ্ছে এডিটর ছিলেন, জয়েন্ট এডিটর শেখ মুজিবুর রহমান। আচ্ছা, এরপরে সময় যত বাড়তে থাকে তখন তারা বুঝে তাদের নামটা চেঞ্জ করার দরকার। 1953, 49-এ তৈরি হইলো। 1953 সালে এসে তোমার হচ্ছে আওয়ামী লীগ থেকে মুসলিম নামটাকে বাদ দেওয়া হলো এবং নাম করা হলো তোমার হচ্ছে ইস্ট পাকিস্তান আওয়ামী লীগ। যেটা হতে হতেও তোমার কত, আবার দেখো 2 বছর লেগে গেছে। 53 সালে ওনারা চিন্তা করে যে আমরা হচ্ছে মুসলিম নামটা ড্রপ করে ফেলবো, এবং 1955 সালে তোমার হচ্ছে নামটা চেঞ্জ হয়ে ইস্ট পাকিস্তান আওয়ামী লীগ হয়। আচ্ছা, পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে হচ্ছে তোমার আহ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ ডিসকভারি অফ বেঙ্গলি ন্যাশনালিটিস। আচ্ছা, এখান থেকে বলতে পারি যে আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিলেটেড যে ইস্যুগুলা, সেগুলো শুরু হয়। আচ্ছা, দেখো, প্রি 1952 ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তো মূলত 52 সালের কাহিনী। আচ্ছা, কিন্তু এটার আসলে পিছনের তোমার ঘটনা আছে। দেখো, 1947 সালে একটা জরিপ অনুযায়ী দেখা যায় যে তোমার বাংলা কথা বলে হচ্ছে 56.40, 56.40%, আর উর্দু বলে হচ্ছে 3.2%। আচ্ছা, এটাই কিন্তু আমাদের মেন পার্ট এত ডেসপারেট হওয়ার পিছনে, কেন আমরা বাংলাকেই চাচ্ছিলাম আমাদের রাষ্ট্রভাষা হিসাবে। ঠিক আছে, আচ্ছা, আমরা কিন্তু এমনি এমনি যে গলা ফাটায় যে না আমাদের বাংলা লাগবে হুদায়, এরকম কিন্তু না। আমাদের পার্সেন্টেজও কিন্তু আমাদের পক্ষে ছিল। আচ্ছা, এরপরে ঝামেলাটা শুরু করে কারা? দেখো, চৌধুরী খলিকুজ্জামান এন্ড ডক্টর জিয়াউদ্দিন আহমেদ প্রপোজ উর্দু এজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। এটা একদম প্রথম তোমার হচ্ছে 1947 সালে তারা প্রথম তোমার হচ্ছে উর্দুকে তাদের স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে, মানে ইয়া করতে চায় আর কি, ধারণ করতে চায়। কিন্তু এটার পরিপ্রেক্ষিতে তখন থেকে আন্দোলনটা শুরু হয়। দেখো, প্রোটেস্ট করছিল কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এন্ড ডক্টর মোহাম্মদ এনামুল হক অপোজ দ্য প্রপোজাল। আচ্ছা, গেল। এরপরে ওইটার পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে প্রথম তোমার একটা অর্গানাইজেশন তৈরি করি, যেটা নাম আমরা দিই হচ্ছে তমজুদ্দিন মজলিস। এখান থেকে কিন্তু খুবই কোশ্চেন আসে
তমুদ্দিন মজলিস তোমার হচ্ছে কবে দেখো ফরমেশন কবে, সেপ্টেম্বর 1, 1947, ঠিক আছে। কার আন্ডার প্রফেসর আবুল কাশেম, যিনি হচ্ছে তোমার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের জন্য উনি কাজ করছেন আর কি, উনার আন্ডারে তোমার হচ্ছে তমুজুদ্দিন মজলিসের তৈরি। আচ্ছা, এরপরে দেখো তমুজুদ্দিন মজলিসের প্রথম যে কাজটা, তার একটা বুকলেট পাবলিশ করে, যেটা হচ্ছে তোমার সেপ্টেম্বর 15, ভেরি ইম্পর্টেন্ট, 1 তারিখে তৈরি হইলো ফরমেশন, আর 15 তারিখে তারা প্রথম বুকলেটটা আনে, যেটার নাম দেওয়া হচ্ছে পাকিস্তান ন্যাশনাল লীগ, বাংলা না উর্দু। মানে তারা একটা কোশ্চেন ছুড়ে দেয় সবার কাছে, যে তোমার হচ্ছে আমাদের যেই ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটা কি হবে, বাংলা হবে না উর্দু হবে পাকিস্তানে। আচ্ছা, পরের পার্টে যাই। ফরমেশন ফরমেশন অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্গানাইজেশন। আচ্ছা, এখন আমরা এই তমুজুদ্দিন মজলিসের পরে আমরা দেখলাম যে আমরা চাইলে সরাসরি কোনো তোমার হচ্ছে কাজ আমরা করতে পারবো না, কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা কমিউনিটির আন্ডারে আমাদের কাজ করতে হবে। যার কারণে আমরা 1948 সালে তোমার হচ্ছে ফরমেশন করি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটা কোথায় তোমার হচ্ছে ঢাকায় আমরা করি, বাংলা ল্যাঙ্গুয়েজটাকে প্রমোট করার জন্য। আচ্ছা, এরপরে যদি আসি, জানুয়ারি মাস গেল, ফেব্রুয়ারি মাসের 23 তারিখে কি হয় তোমার, ধীরেন্দ্রনাথ দত্ত ডিমান্ডেড বাংলা অ্যাজ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই প্রথম আমরা কোথাও তোমার হচ্ছে কি করলাম, একটা অ্যাসেম্বলিতে আমরা আর কি বাংলা ল্যাঙ্গুয়েজটাকে আমরা ডিমান্ড করলাম যে অ্যাসেম্বলিতে বাংলা ল্যাঙ্গুয়েজটাও থাকবে, কিন্তু পরে সেটা রিজেক্টেড হয়ে গেছে। আচ্ছা, এরপরে যদি আসি 1948 সালের মার্চ মাসের 2 তারিখ, ফরমেশন অফ অল পার্টি স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যাসোসিয়েশন, কার দ্বারা হয়েছিল, কামরুদ্দিন আহমেদ। আচ্ছা, ওই যে আগে যেটা বললাম যে অর্গানাইজেশন আমাদের খুব দরকার ছিল, এই জন্যই দেখবা যে তোমার হচ্ছে ওই সময় আর কি কিছুদিনই পর পর আমরা কিছু কিছু অর্গানাইজেশন লঞ্চ করছিলাম। আচ্ছা, এরপরে যদি আসি, দেখো মার্চ 11, 1948 একটা জেনারেল স্ট্রাইক ডাকা হয় ঢাকায়। কারা ডাকে, স্টুডেন্টরা ডাকে, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান। তখন কিন্তু যেটা বললাম, উনার হাতে, উনি তখন স্টুডেন্ট ছিল, তখন স্টুডেন্ট যে মুভমেন্ট গুলো সেগুলো শেখ মুজিবুর রহমানের আন্ডারে হতো। আচ্ছা, শেখ মুজিবুর রহমান আন্ডারে হয়েছিল তোমার জেনারেল স্ট্রাইকটা, পরে তাকে হচ্ছে অ্যারেস্ট করা হয় ওই দিন, ঠিক আছে। এবং এই মার্চের 11 তারিখে তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে অবজার্ভ করা হয় অ্যানুয়ালি, মার্চ 11, 1948 ল্যাঙ্গুয়েজ ডে। আচ্ছা, পরে আসি, মার্চ 21, জিন্নাহ ডিক্লেয়ার্ড উর্দু অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ ইন ঢাকা। আচ্ছা, এইখান থেকেই মূলত কাহিনীটা শুরু। 48 সালে এসে মোহাম্মদ আলী জিন্নাহ যখন ঢাকায় প্রথম তোমার হচ্ছে বলে, ঢাকার বুকে এসে সে বলতেছে যে হচ্ছে আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ হবে কি, উর্দু। এইটা ছিল একটা মানে ব্লাস্ট ছিল আমাদের সবার জন্য, ঠিক আছে। এই দেখো সাথে সাথে তোমার হচ্ছে 24 তারিখে জিনহা সেম কথাটাই আবার বলে, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কনভোকেশনে, যে হচ্ছে তোমার উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান আর কি। 1949 ইস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফর্মড ইস্ট বেঙ্গল ভাষা কমিটি, চেয়ার বাই মাওলানা আকরাম খান। আচ্ছা, যখন আমরা কিন্তু উনি যখন বললো ঢাকায় এসে বারবার 2 দফায় যখন বললো যে উর্দুই হবে স্টেট ল্যাঙ্গুয়েজ, তখন থেকে কিন্তু তোমার হচ্ছে স্টুডেন্টরা বলো, যারা বড় বড় নেতা ছিল তারা বলো, তারা সবাই রাগে ফেটে পড়ে এবং এটা প্রোটেস্ট করা শুরু করে। আচ্ছা, পরের পার্টি আসি, সেটা হচ্ছে কি ইভেন্টস লিডিং টু 1952। এখন কাহিনী হচ্ছে যে এমন মাঝখানে আবার কি হইলো যার কারণে আমাদের 1952 সালে যে যুদ্ধের মতোই করা লাগে। আচ্ছা, 1950 লিয়াকত আলী খান অ্যানাউন্স উর্দু অ্যাজ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড পার্সন। প্রথমে কে বলছিল, মোহাম্মদ আলী জিন্নাহ। পরে কে বললো, লিয়াকত আলী খান। কি বললো, যে উর্দু হবে কি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আবার এরপরে আবার দেখো 52 সালের 26 জানুয়ারি তৎকালীন প্রাইম মিনিস্টার খাজা নাজিমুদ্দিনও অ্যানাউন্স করলো যে উর্দুই হবে তোমার স্টেট ল্যাঙ্গুয়েজ পাকিস্তানের। আচ্ছা, এইটার পরিপ্রেক্ষিতে 31 তারিখে আমরা আহ, একটা পরিষদ বানালাম আমরা নতুন করে, সেটা হচ্ছে অল স্টেট সেন্ট্রাল ন্যাশনাল লীগ স্ট্রাগল পরিষদ। আচ্ছা, কারণ কি, তখন কিন্তু আমাদের কি ল্যাঙ্গুয়েজটা কি একটু স্ট্রাগল করতেছিল, এর কারণে আমরা একটা পরিষদ তৈরি করলাম, যেটার নেতৃত্ব দিয়েছিলেন কে, মাওলানা ভাসানী। আচ্ছা, এরপরে যেটা ছিল জানুয়ারি মাসের 31 তারিখ 1952, তখন থেকে আমাদের কিছু কিছু প্ল্যান আমরা আস্তে আস্তে করা শুরু করি। যেমন ফেব্রুয়ারি 20 তারিখে আমরা হচ্ছে তোমার, আচ্ছা ফেব্রুয়ারি 20 তারিখে পাকিস্তান গভর্নমেন্ট 144 ধারা জারি করলো। তারা কি করলো, সবগুলো র্যালি তোমার সেশন সবকিছু ব্যান করে দিল, পাবলিক গ্যাদারিং হতে পারবে না। কিন্তু আমরা তখন একটা স্টেপ নেই, সেটা হচ্ছে আমরা আমরা 144 ধারা ভঙ্গ করে র্যালি বের করবো, এটা আমরা চিন্তা ভাবনা করি। দেখো 21 ফেব্রুয়ারি 1952, যেটা হচ্ছে প্রোটেস্ট বাই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস। ওকে, আমরা যখন 144 ধারা ভঙ্গ করে
র্যালি নিয়ে বের হলাম, তখনই আমাদের হচ্ছে তারা কিন্তু আমাদেরকে কোনো তোমার হচ্ছে কি বলে এটাকে আহ সাবধান করা বা এরকম কিছু কিন্তু তারা করে নাই। প্রথম দফায় তারা লাঠিচার্জ করে, লাঠিচার্জ করার পরে তারা ওপেন ফায়ার করে। ওপেন ফায়ারের সময় তোমার হচ্ছে রফিক উদ্দিন প্রথম মারা যায়। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে। ফার্স্ট কে হচ্ছে শহীদ হয়েছিল ভাষা আন্দোলনের জন্য? রফিক উদ্দিন। আর হচ্ছে এরপরে আস্তে ধীরে তোমার হচ্ছে আবুল আবুল বরকত, আবু সালাম, এরা তোমার আস্তে আস্তে মারা যান। ফেব্রুয়ারি 22 ম্যাসিভ প্রোটেস্ট শুরু হয়, কারণ অনেক স্টুডেন্টস মারা গেছিল তোমার হচ্ছে 21 তারিখে। আবার 22 তারিখে যেও আরেকজন মারা যায়, সেটা হচ্ছে শফিউর রহমান, কিল বাই দ্য পুলিশ। আচ্ছা, এইটা গেল তোমার হচ্ছে 52 সালের মূলত ফেব্রুয়ারি মাসের যে মেন কাহিনী। পরে যদি আসি পোস্ট 1952 ডেভেলপমেন্টস, এখানে যদি একটু দেখি 1953 সালের মাঝখানে দেখো 1 বছর মতো কিন্তু চলে গেল। 53 সালের 21শে ফেব্রুয়ারি থেকে আমরা ওই দিনটাকে কি অবজার্ভ করতেছি? মার্টার্স ডে অ্যাক্রস দ্য কান্ট্রি, যেটা কিন্তু আমরা এখনো তোমার হচ্ছে অবজার্ভ মোটামুটি করা হয়, যেটাকে কি বলি আমরা? মার্টার্স ডে। আচ্ছা, 1954 মে 9 তারিখ বেঙ্গলি রিকগনাইজ অ্যাজ ওয়ান অফ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ পাকিস্তান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কত সালের কত তারিখে বাংলাকে রেকগনাইজেশন দেয় কে? কোথায় দেওয়া হয়? তোমার হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ পাকিস্তানে। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে 1956 ফেব্রুয়ারি 16 ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পাকিস্তান অ্যাপ্রুভ বাংলা অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ অ্যালংসাইড উর্দু। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দুইটা কিন্তু দুই রকম। আগেরটা কি ছিল? অ্যাসেম্বলিতে কবে রেকগনাইজ করা হয়, আর এটা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলিতে অ্যাপ্রুভড হয় যে উর্দুর পাশাপাশি বাংলাও কি হবে? স্টেট ল্যাঙ্গুয়েজ হবে। কত তারিখ? ফেব্রুয়ারি 16 গেল। 1987 বাংলাদেশ পার্লামেন্ট পাস দ্য ল অফ দ্য ইউজ অফ বেঙ্গলি ইন দ্য ওয়ার্কস অফ লাইফ। আচ্ছা, আমাদের বাংলাটাকে পুরোপুরি গ্রহণ করতে করতে 1987 সাল পর্যন্ত চলে আসলো, যে 87 সালে এসে আমাদের বলা হলো যে হচ্ছে তখন বাংলা তোমার লাইফে সব জায়গায় তুমি তখন চাইলে ইউজ করতে পারো। আচ্ছা, ক্লিয়ার মোটামুটি যতটুকু পড়াচ্ছি? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, কোনো সমস্যা থাকলে জানাবা। ওকে, পরে যাই। শহীদ মিনার, শহীদ মিনারে কিছু হিস্ট্রি আছে। শহীদ মিনার অনেকবার চেঞ্জ করা হয়েছিল। একটু যদি দেখি, সেন্ট্রাল যে শহীদ মিনার, তোমার প্রথম এই যে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার প্রথম যে শহীদ মিনার তৈরি করা হয় সেইটা, যেটা ছিল হচ্ছে তোমার 23শে ফেব্রুয়ারি 1952। মেন কাহিনী হওয়ার পরের দিনই তোমার হচ্ছে এই জিনিসটা তৈরি করা হয়েছিল কলেজ স্টুডেন্টের দ্বারা, কিন্তু 24 তারিখে তোমার হচ্ছে কমপ্লিট করা হয় কাজ। এটাকে উদ্বোধন করে, এই কোশ্চেনটা খুব বেশি আসে, এটাকে উদ্বোধন কে করে? সেটা হচ্ছে তোমার শহীদ শফিউর, ফাদার অফ শহীদ শফিউরের তোমার হচ্ছে উনি উদ্বোধন করেন। কিন্তু আবার দেখো 24 তারিখে উনি উদ্বোধন করেন, 26 তারিখে এটা আবার ভেঙে ফেলা হয়। এটার কাহিনী এতটুকু। এখানে দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কত সালে বানানো হয় এবং উদ্বোধন করে কে? ফাদার হচ্ছে তোমার, কার ফাদার? শহীদ শফিউর। ওকে, পরে আসি বর্তমান শহীদ মিনার। রিকনস্ট্রাকশন করা হয় কবে? আবার 1997 সালে। আর্টিস্ট কে ছিল? হামিদুর রহমান। ডিজাইন দ্য সেন্ট্রাল শহীদ মিনার। আর তোমার স্কাল্পচার কে ছিল? নোবেরা আহমেদ। দুইটা আলাদা কোশ্চেন, একটা হচ্ছে আর্টিস্ট কে ছিল, একটা হচ্ছে স্কাল্পচার কে ছিল। আর্টিস্ট ছিল হামিদুর রহমান, স্কাল্পচার ছিল নোবেরা আহমেদ। এরপরে যদি আসি তোমার হচ্ছে 58 সালে আবার মার্শাল ল তোমার হচ্ছে কনস্ট্রাকশন স্টপ ডিউ টু দ্য মার্শাল ল। মার্শাল ল মাঝখানে আসার কারণে এটার কনস্ট্রাকশনটা তোমার থামাই দেওয়া হয়। এরপরে দেখো 62 সালে অরিজিনাল ডিজাইন আবার কে মডিফাইড করে আবার, এবং ফাইনালি 1972 সালে রিবিল্ডিং ইনঅ্যাক্টিভ ইউজ 1963 ব্রিফ ডিজাইন। 63 সালে যেই তোমার হচ্ছে ডিজাইনটা তৈরি করা হয়েছিল, সেটাকে তোমার হচ্ছে ওইটাকে ধরে আর কি 72 সালে তোমার রিবিল্ড করা হয় এটাকে। এই যে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটাই আমাদের হচ্ছে বর্তমান শহীদ মিনার, যেটাকে 1972 সালে তোমার রিবিল্ড করে বানানো হয়েছিল। ওকে, পরেরটায় যাচ্ছি। ওকে, ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, একটু মাথায় রাখতে হবে। এটা দেখো, বাংলাদেশে আমরা জানি প্রত্যেকটা ইউনিভার্সিটি আন্ডারে তোমার হচ্ছে বড় বড় শহীদ মিনার আছে। ইভেন আমাদের স্কুল কলেজে অনেকগুলো শহীদ মিনার ছিল। এইটা হচ্ছে বাংলাদেশের সব থেকে টলেস্ট শহীদ মিনার, জাহাঙ্গীরনগরের শহীদ মিনার, বাংলাদেশের সব থেকে টলেস্ট। তোমার হাইট কত? 71 ফিট, লোকেটেড এট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। যারা এক্সাম দিছি তারা দেখার কথা, অনেক বিশাল, ঠিক আছে। আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে একটা বড় তোমার শহীদ মিনার আছে, যেটা ডিজাইন করছে কে? মুর্তজা বশির, ঠিক আছে। আচ্ছা, ইভেন ইন্টারন্যাশনালিও তোমার শহীদ মিনার তৈরি করা হয়েছে। কোথায়? দেখো, ফার্স্ট আউটসাইড বাংলাদেশ কত সালে? 1997। কোথায়? ওল্ডহ্যাম
ইউকে। ফার্স্ট, প্রথম শহীদ মিনার বাংলাদেশের বাইরে। এরপরে যদি আসি, সেকেন্ডটা 1999 সাল, টাওয়ার হ্যামলেটস, লন্ডন। এরপরে দেখো ফান্ডেড বাই বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্টের ফান্ডের মাধ্যমে টোকিওতে করা হয় 2005 সালে। এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার হচ্ছে, প্রথম মুসলিম রাষ্ট্র হিসাবে তোমার হচ্ছে ওমানে আমাদের শহীদ মিনার তৈরি করা হয়। আচ্ছা, পরের স্লাইডে যাবো। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বেস সংস। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কোশ্চেন হয়, যেমন এটা আমরা সবাই জানি, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি যে গানটা, ওইটা তোমার হচ্ছে অথর কে ছিল, রাইটার আবুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা অনেক জায়গায় আসছে, ঠিক আছে। আচ্ছা, পরের যদি যাই, ইনিশিয়াল কম্পোজিশন কার ছিল, আব্দুল লতিফের। কম্পোজ এন্ড ফার্স্ট স্যাং দ্য সং অন 1953 অ্যাট ঢাকা কলেজ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু একটু ঘুরায় পেঁচায় আসতে পারে। দেখো, দুইজনের নাম এখানে, প্রথমটাকে রাইটার কে, আব্দুল গাফফার চৌধুরী, আর তোমার হচ্ছে কম্পোজিশন কে করছেন, আব্দুল লতিফ। প্রথম কোথায় গাওয়া হয়, 1953 সাল ঢাকা কলেজে। আচ্ছা, পরে আসি পপুলার একটা ভার্সন এটা, যেটা করে হচ্ছে আলতাফ মাহমুদ, ফার্স্ট স্যাং ডিউরিং পারাফাত ফেরি ইন 1954 সাল। আচ্ছা, আর যদি কারেন্ট স্ট্যাটাস বলতে চাই, ইনস্টিটিউশনাল টিউন অফ দ্য সং। এখন বর্তমানে অনেকগুলো ইনস্টিটিউশনে তোমার হচ্ছে 21 ফেব্রুয়ারিকে ঘিরে এই গানটা গাওয়া হয়। পরে যদি আসি, এইটা বাদেও অন্য কোনো গানের কথা যদি বলি, ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়। এটা হচ্ছে তোমার খুব নোটেবল একটা সং, যেটা তোমার কম্পোজার এবং লিরিক্সিস্ট কে ছিল, আব্দুল লতিফ। এভাবে মনে রাখতে পারো যে আসল যে গানটা আমার ভাই রক্তে রাঙানো, সেটা হচ্ছে কম্পোজ করছে আব্দুল লতিফ, আর এখানে হচ্ছে লিরিকিস্ট প্লাস তোমার হচ্ছে কম্পোজার হচ্ছে আব্দুল লতিফ। এরপরে সালাম সালাম হাজার সালাম, এটাও তোমার খুব পপুলার একটা সং, যেটা তোমার লিরিক্স ছিল ফজলে খোদা, আর আর্টিস্ট ছিল হচ্ছে আব্দুল জাব্বার। এটা হচ্ছে তোমার গানের হিস্ট্রি গেল। পরে আসি 1954। 1954 সালে প্রথম আমাদের হচ্ছে বড় একটা স্টেপ নেওয়া হয়, সেটা হচ্ছে তোমার যুক্ত ফন্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে যুক্ত ফন্ট কেন বানানো হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যুক্ত ফন্টের দরকার কি ছিল আসলে। আচ্ছা, প্রথমে বুঝি যুক্ত ফন্টটা কি জিনিস। যুক্ত ফন্ট হচ্ছে চারটা পলিটিক্যাল পার্টির মিশ্রণ। আওয়ামী লীগ তখন বুঝতে পারে যে হচ্ছে তোমার, আমরা যদি সবগুলোকে মিশ্রণ না করে তোমার হচ্ছে কোনো ইলেকশনের দিকে আগাই, তখন সেটা আমাদের জেতা সম্ভব হবে না। কারণ তখনকার সময় দেখা যাচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে মানুষজন খুব কম ছিল। যদি আমরা সবগুলো একসাথে করতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমাদের পাওয়ারটা অনেক বাড়বে। আচ্ছা, এখানে কিন্তু দেখো পাঁচটা পার্টির নাম দেয়া থাকলেও প্রথম চারটা তোমার হচ্ছে মিলে তোমার হচ্ছে যুক্ত ফ্রন্টে তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, তো যুক্ত ফ্রন্ট কেন তৈরি হয়, কারণ হচ্ছে প্রথম তোমার হচ্ছে প্রভিনশিয়াল ইলেকশন থাকে ওই বছর, 54 সালে। আচ্ছা, তো যুক্ত ফ্রন্ট তৈরি হচ্ছে কবে, 1953 সালের ডিসেম্বরের 4 তারিখ, এই প্রভিনশিয়াল অ্যাসেম্বলি ইলেকশনটাকে ঘিরে, ঠিক আছে। কোন কোন পার্টি ছিল, আওয়ামী লীগ, আমি মুসলিম লীগ ছিল, কৃষক শ্রমিক পার্টি ছিল, নিজামী ইসলামী ছিল, আর ডেমোক্রেটিক পার্টি ছিল। আচ্ছা, এদেরকে কারা লেড করছিল, ইম্পর্টেন্ট। আমি মুসলিম লীগে কে ছিল, মাওলানা ভাসানী এবং শহীদ সরওয়ার্দী। কৃষক শ্রমিকে ছিল ফজলুল হক, মাওলানা আতাহার আলী ছিল তোমার নিজামী পার্টির ইসলামী, আর তোমার ডেমোক্রেটিক পার্টির কে ছিল হাজি দানেশ। আচ্ছা, ইম্পর্টেন্ট দেখো, সবগুলা মিশ্রণ হলেও যুক্ত ফ্রন্টের কিন্তু তোমার সিম্বল কি ছিল, বোট, যেটা তোমার প্রথম থেকে চলে আসতেছে। আচ্ছা, এই যুক্ত ফ্রন্টের আন্ডারেই প্রথম তোমার যে কর্মসূচি ছিল, সেটা হচ্ছে তোমার 21 দফা প্রোগ্রাম, 21 প্রোগ্রাম, পয়েন্ট প্রোগ্রাম, যেটা হচ্ছে তোমার স্ট্যাবলিশ বেঙ্গলি অ্যাজ ওয়ান অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এটা আমাদের ওয়ান অফ দ্য তোমার হচ্ছে প্রোগ্রামের মধ্যে ছিল, যেটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আসতে পারে যে প্রথম কোন প্রোগ্রামের মধ্যে আমরা হচ্ছে বাংলা স্ট্যাবলিশ করার কথা বলছিলাম। গেল, পরে চলে আসি। আচ্ছা, দেখো, যুক্ত ফ্রন্ট কি তোমার ইলেকশন ছিল কত সালে, 1954 সালে। কি ইলেকশন, প্রভিনশিয়াল ইলেকশন। আচ্ছা, ইলেকশনের ডেট কবে ছিল, মার্চের 8 থেকে 12 তারিখ। ওকে, আউটকাম কি ছিল ইলেকশনের, ইউনাইটেড ফ্রন্ট ওন অ্যান অ্যাবসলিউট মেজরিটি ইন দ্য ইস্ট বেঙ্গল প্রভিনশিয়াল কাউন্সিল। এই যুক্ত ফ্রন্টে কিন্তু তোমার 54 সালের অ্যাবসলিউট মেজরিটির সাথে তোমার হচ্ছে জিতে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ছোট একটা চার্ট আছে, চার্টটা কি আছে আমরা একটু দেখি। 1954 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্টের অবস্থা। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট, কি বলছে দেখো, আসন কয়টা পাইছে টোটাল, তোমার হচ্ছে 309টা। 309 তোমার হচ্ছে টোটাল আসন ছিল। আর যুক্ত ফ্রন্ট কয়টা পাইছে, 236। তার মধ্যে তোমার মুসলিম থেকে পাইছিল 223, আর অমুসলিম থেকে পাইছিল 13টা। খুবই ইম্পর্টেন্ট, ইন্ডিভিজুয়াল কোশ্চেন এরকম আসতে পারে যে যুক্ত ফ্রন্ট তোমার হচ্ছে মুসলিম থেকে কয়টা পাইছিল, ঠিক আছে। আর টোটাল পায় কয়টা, 236 আউট অফ
309। আচ্ছা, পরে যাব ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্ট। এখন তারা যে গভর্নমেন্ট ফর্ম করতে যাবে, যেহেতু তারা ইলেকশন জিতে গেছে, কি করে তারা? ফরমেশন ডেট কবে থাকে? এপ্রিলের 3 তারিখ 1954 সাল। চিফ মিনিস্টার তখন থাকে হচ্ছে ফজলুল হক, এবং কি ক্যাবিনেট মেম্বার তখন ছিল হচ্ছে শেখ মুজিবুর রহমান, যিনি হচ্ছে তোমার কি কি সামলাতে দেখো, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, কর্পোরেটিভস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নিয়ে উনি তখন কাজ করতেন। এবং তারা মাত্র 56 কর্মদিবস পর্যন্ত তোমার হচ্ছে এই গভর্নমেন্টটা টিকছিল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা অনেক জায়গায় আসে, কয় দিনের জন্য টিকছিল। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে ফার্স্ট কনস্টিটিউশন অফ পাকিস্তান। পাকিস্তানের প্রথম কনস্টিটিউশন তৈরি করা হয় হচ্ছে তোমার কত সালে দেখো, ফার্স্ট রিজিম 1956। আচ্ছা, এই তোমার 56 সাল থেকে 63 সালের মধ্যে পাকিস্তানের মধ্যে অনেক কিছু কাহিনী ঘটে, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে তোমার এই যে তোমার কনস্টিটিউশনটা তৈরি করা। কনস্টিটিউশন বুঝি তো নাকি? এনিওয়ান? সংবিধান। সংবিধান, হ্যাঁ, সংবিধানের কাজ কি? একটা দুটো কাজ বলা যেতে পারে। হাইয়ার রুলস থাকে ওইখানে, মানে ল গুলো থাকে। এক্স্যাক্টলি, তোমার একটা কান্ট্রি রান করার জন্য যে রুলস এন্ড রেগুলেশনস গুলো দরকার, সেগুলো তোমার হচ্ছে একটা কনস্টিটিউশনের মধ্যে থাকে, এবং ওইটাকে মেনেই তোমার সবাই চলে। আর সহজে, খুব সহজে তোমার হচ্ছে কনস্টিটিউশনের রুলস গুলো চেঞ্জ করা হয় না। আচ্ছা, তো প্রথম যদি দেখি দেখো, 1956 সাল, ফার্স্ট রিজিম, ফরমেশন পাকিস্তান রিনেম ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। প্রথম পাকিস্তানের নামকরণ করা হয় তোমার হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। এবং রেকগনাইজেশন দেওয়া হয় কি দেখো, ওয়েস্ট প্রভিন্সেস মার্জড অ্যাজ ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান রিনেম ইস্ট পাকিস্তান। আচ্ছা, তখন তোমার হচ্ছে প্রথম কনস্টিটিউশনে আসলো যে পাকিস্তানের দুইটা ভাগ, একটা হচ্ছে ইস্ট পাকিস্তান আর একটা হচ্ছে ওয়েস্ট পাকিস্তান। ভেরি ইম্পর্টেন্ট, প্রেসিডেন্ট কে ছিল তখন? ইস্কান্দার মির্জা। তাহলে বলা যেতে পারে যে প্রথম যখন কনস্টিটিউশনটা তৈরি করা হয়, তখন তোমার প্রেসিডেন্ট ছিল হচ্ছে ইস্কান্দার মির্জা। পরে যাব আওয়ামী লীগ রিপাবলিকান কোয়ালিশন গভর্নমেন্ট 1956। ওনাদের গভর্নমেন্টের তোমার হচ্ছে আমাদের যে ফরমেশন, আমাদের এটা আর কি, আমাদের ফরমেশন করা হয়েছিল প্রথম, যেটা হচ্ছে সেপ্টেম্বর 12, 1956 সাল। 54 পরে ইলেকশন যখন জিতলাম আমরা, যুক্তফ্রন্ট যখন ইলেকশন জিতল, তারপরে এসে লিডার কে ছিল তখন? শহীদ সরোয়ার্দী। এবং ক্যাবিনেট মেম্বার কে ছিল? শেখ মুজিবুর রহমান, যেটা আমরা একটু আগেও দেখে আসলাম। ওই যে গভর্নমেন্টটা তৈরি করছিলাম আমরা তোমার হচ্ছে যুক্ত ফ্রন্টের আন্ডারে, ওইটাই তখন হচ্ছে তোমার ছিল আর কি। এরপরে যদি আসি দেখো, কাকমারি কনফারেন্স, খুবই ইম্পর্টেন্ট, কাকমারি কনফারেন্স থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। এন্ড স্ট্যাবলিশমেন্ট অফ ন্যাপ, 1957 সাল, ঠিক আছে। ডেট কবে? ফেব্রুয়ারি 10 থেকে 16। একটা কনফারেন্স ছিল, যেহেতু তোমার 5 দিনের একটা কনফারেন্স ছিল। লোকেশন কোথায় ছিল? সান্তোষ, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। প্রেসিডেন্ট বাই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। চিফ গেস্ট ছিল কে? হুসেন সরওয়ার্দী। এবং মেইন এজেন্ডা কি ছিল এটা? সেটা হচ্ছে তোমার ইস্ট পাকিস্তান অটোনমি অ্যান্ড নন অ্যালাইন্ড ফরেন পলিসি। তখনকার সময় কিন্তু আমরা খুব একটা সুবিধা করতে পারতেছিলাম না। আমরা খুব কম সময়ের জন্য তোমার হচ্ছে গভর্নমেন্ট ফর্ম করার পরেও আমাদের অবস্থা যে খুব একটা ভালো ছিল তখন, তা আসলে বলা যাচ্ছে না। এর জন্য আমরা একটা কনফারেন্স করি, কাকমারি কনফারেন্স, যেখানে হচ্ছে আমরা আমাদের মেইন এজেন্ডা নিয়ে কথা বলি। এখন মজার বিষয় হচ্ছে এখানে তাদের মধ্যে একটু ঝামেলা লাগে, ঠিক আছে। মোহাম্মদ আব্দুল হামিদ খান ভাসানী আর হচ্ছে তোমার চিফ গেস্ট যে ছিলেন আর কি, তাদের কথার মধ্যে তোমার হচ্ছে একটু প্রবলেম দেখা দেয়। এখন এই প্রবলেম দেখা দেওয়ার কারণে দেখা যাচ্ছে তাদের মাঝখানে অনেকদিন তোমার হচ্ছে কথাবার্তা হয় না, তারা নিজেদের মাঝখানে কন্ট্যাক্ট অফ করে দেয়। এই দুইজন কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মানে মেন লিডার্স, ঠিক আছে। আচ্ছা, পরে দেখো, ভাসানী অ্যাডভোকেটেড ফর সেপারেশন অফ ইস্ট পাকিস্তান। ভাসানী রিজাইন্ড অ্যাজ আওয়ামী লীগ প্রেসিডেন্ট অন March 18, 1957 and founded the ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ। খুবই সিম্পল, খুবই ইম্পর্টেন্ট টপিক, যে তাদের কথার ঝামেলার কারণে, তাদের নিজেদের মাঝখানে ঝামেলার কারণে তারা কি করলো? আলাদা হয়ে গেল আওয়ামী লীগ থেকে। ভাসানী, মূলত ভাসানী আলাদা হয়ে যে নতুন একটা পার্টি তৈরি করে 1957 সালের মার্চের 18 তারিখ। সেটা হচ্ছে তোমার কি? ন্যাপ বলা হয়, যেটা হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি। আচ্ছা, পরের পার্টি যাব। আরো কিছু ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল পাকিস্তানে, সেটা হচ্ছে মার্শাল ল ইম্পোজিশন। ভেরি ইম্পর্টেন্ট। সবার প্রথম মার্শাল ল কবে হয়? 1958 সাল।
প্রেসিডেন্ট কি ছিল? ইস্কান্দার মির্জা ইম্পোজড মিলিটারি রুল। ডেট কবে? অক্টোবর 7, 1958। আর তখন তোমার হচ্ছে ডেপুটি স্পিকার কে ছিল? সৈয়দ আলী। আচ্ছা, এরপরে দেখো চিফ মিলিটারি রুলার কে ছিল? জেনারেল মোহাম্মদ আইয়ুব খান। শিফট ইন পাওয়ার, পাওয়ারটা আসলে কার কাছে গেল? দেখো পাওয়ারটা চলে গেল কার কাছে? আইয়ুব খান। কেন আইয়ুব খান? কারণ তখন মিলিটারি কি ছিল? চিফ ছিল। যেহেতু তোমার মার্শাল ল আসলো, এই জন্য তোমার হচ্ছে চিফের কাছে তোমার পাওয়ারটা চলে গেল। এবং এখানে তোমার হচ্ছে ইস্কান্দার মির্জাকে বাদ দিয়ে তখন প্রেসিডেন্ট হলো হচ্ছে আইয়ুব খান। আচ্ছা, এখানে দেখো তোমার হচ্ছে ফান্ডামেন্টাল ডেমোক্রেসি অর্ডিন্যান্স ইস্যুড ইন 1957 টু এক্সটেন্ড মিলিটারি রুল। তোমার এটা হচ্ছে একটা ডেমোক্রেসি অর্ডিন্যান্স একটা ইস্যু করা হয় আর কি, যেটা হচ্ছে তোমার 59 থেকে মিলিটারি রুলের পর্যন্ত এক্সটেন্ড করা হয়। এটা ইম্পর্টেন্ট। দেখো মিলিটারি রুল শুরু হচ্ছে কবে? অক্টোবর 7 থেকে 1958। যেটা শেষ হয়েছে তোমার হচ্ছে মার্চ 23, 1960 সাল। মানে তোমার হচ্ছে 2 বছরের একটু 2 বছরের কম, 2 বছর কম মার্শাল ল ছিল। পরে এসো দেখো সেকেন্ড রিজাইন কনস্টিটিউশন। ফার্স্ট রিজাইন কবে পড়ছি? 1956 সাল। সেকেন্ড রিজাইন কবে পড়তেছি? 1962 সাল। মানে 62 সালে এসে তোমার কি কনস্টিটিউশনে কিছুটা চেঞ্জ করা হয় 6 বছর পরে এসে। কি চেঞ্জ করা হয় দেখো? ক্যাপিটাল শিফট হয়। ক্যাপিটাল কোথায় কোথায় যায়? করাচি থেকে ইসলামাবাদ। আচ্ছা, বর্তমান পাকিস্তান ক্যাপিটাল কোনটা জানি? এনিওয়ান? এনিওয়ান? পাকিস্তানের বর্তমান ক্যাপিটাল? শুভ বা শারিন কেউ জানে? না ভাইয়া। আচ্ছা, তখন যে কনস্টিটিউশনে চেঞ্জ আসলো, করাচি থেকে যে ইসলামাবাদ আসলো, বর্তমানে কিন্তু তোমার ক্যাপিটাল ইসলামাবাদ। ঠিক আছে, ওইটা তখন থেকে ফিক্সড আর কি। আচ্ছা, পরে আসো এডুকেশন মুভমেন্ট 1962 সাল। কে করছিল? প্রোটেস্ট এগেইনস্ট হামিদুর রহমান এডুকেশন কমিশন। এডুকেশনের বিরুদ্ধে তোমার তাদের নিজেদের মাঝখানে লড়াই চলে। ঠিক আছে, যেটা তোমার হচ্ছে কাদের এগেইনস্টে ছিল? হামিদুর রহমানের এগেইনস্টে ছিল। ডেট হচ্ছে 1962 সাল। এটা অতটা ইম্পর্টেন্ট না, এখান থেকে জাস্ট এটা দেখা লাগবে যে এডুকেশন ডে তোমার অবজার্ভ করা হয় এই ইনসিডেন্টের উপরে ডিপেন্ড করে। যেটা তোমার হচ্ছে কবে দেখো? সেপ্টেম্বর 17, 1963 এডুকেশন ডে তোমার হচ্ছে অবজার্ভ করা হয়। আচ্ছা, পরে আস ভেরি ইম্পর্টেন্ট টপিক, সব জায়গায় আমরা পড়ে আসছি এটা। 6 পয়েন্ট ডিমান্ড 1966। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট অফ হিজ ক্যারিয়ার অ্যাজ ওয়েল এজ আমাদের লিবারেশন ওয়ারের জন্য সব থেকে বড় একটা পার্ট। 6 পয়েন্ট ডিমান্ড 1966 সালের ফেব্রুয়ারি 5 তারিখে 6 পয়েন্ট ডিমান্ড দেওয়া হয়। কে দেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফা নিয়ে এখানে কথা বলা হয়। অবশ্যই 6 দফাটা একটু মাথায় রাখতে হবে ছোট ছোট করে, যে কোন দফায় কি নিয়ে কথা বলা হয়েছিল। যেমন যদি একটু বলে যাই আমি, প্রথমটায় তোমার হচ্ছে ফেডারেল পার্লামেন্টারি সিস্টেম নিয়ে কথা বলা হয়েছে। পরেরটায় তোমার হচ্ছে ডিফেন্স, যাতে আমাদের আলাদা একটা ডিফেন্স দেওয়া হয়, ফরেন অ্যাফেয়ার্সও আলাদা হবে। এরপর তোমার কারেন্সির এক্সচেঞ্জেবলটা আমাদের জন্য একটু ইজিয়ার করতে হবে, আমাদের নিজেদের মুদ্রাও যদি আমরা আনতে পারি সেটার কথা বলা হয়েছিল। ট্যাক্সের কথা বলা হয়েছিল। ফরেন এক্সচেঞ্জের একটা পার্ট আমরা পাবো, এটা বলা হয়েছিল। তারপর তোমার পার্লামেন্টারি ফোর্সেও আমাদের থেকে একটা ভালো অ্যামাউন্ট ওখানে থাকবে পার্লামেন্টে, এটার কথাও বলা হয়েছিল। পরে যদি আসি, এইটাকে 6 পয়েন্ট ডিমান্ডকে আরো অন্য নামে ডাকা হয়, সেটা হচ্ছে তোমার কার্টার অফ ফ্রিডম অর মাগনা কার্টা, এটাও বলা হয়। এটা আদার নেম। 6 পয়েন্ট ডিমান্ডের আদা দুইটা নেম হচ্ছে কার্টার অফ ফ্রিডম আর এটা হচ্ছে ম্যাগনা কার্টা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, পরে যদি আসি দেখো 7 জুন 1966 আওয়ামী লীগ কল্ড আ হরতাল, সেভারাল পিপল ইনক্লুডিং মনু মিয়া ওয়ার মার্টার্ড। মনু মিয়া মারা যায় এই যে 1966 এর ঘটনার কারণে। ঠিক আছে, এবং তোমার হচ্ছে জুন 7 কে তোমার হচ্ছে 6 পয়েন্ট ডে হিসাবেও তোমার বলা হয়ে থাকে। আচ্ছা, পরের পার্টে যাব, আগরতলা কনস্পাইরেসি কেস। আচ্ছা, আগরতলা কনস্পাইরেসি কেসে কি আছে দেখো। আচ্ছা, আগরতলা কনস্পাইরেসি কেস কোত্থেকে আসলো কেউ কি জানি এটা? মানে এটাকে কনস্পাইরেসি কেস কেন বলা হয়? এনিওয়ান? না না ভাইয়া, ছোট্ট জানি একটা না। স্টোরি আছে এর পেছনে। আচ্ছা, স্টোরিটা হচ্ছে 6 পয়েন্ট ডিমান্ডের পরে আমাদের নেতাদের পাওয়ার আর কি অনেক বেড়ে গেছিল। তারা মনে করছিল যে জিনিসপত্র আরেকটু সোজা হবে। ঠিক আছে, এর জন্য তারা হচ্ছে একটা কনস্পাইরেসি একটা
চিন্তা ভাবনা আনে যে আমরা পাকিস্তানকে হামলা করব। আচ্ছা, এখন পাকিস্তানকে হামলা করব কেমনে? তোমার হচ্ছে বাংলাদেশের জায়গায় আর কি আশেপাশে ওদের যে তোমার হচ্ছে মেন যে ব্যারাক গুলো আছে আর্মির, ওখানে তারা হচ্ছে তোমার অ্যাটাক করবে মধ্যরাতে। অ্যাটাক করে তাদের যে আর্মস ছিনায় নেবে, আর্মস ছিনায় নিয়ে তাদেরকে স্যারেন্ডার করতে বাধ্য করবে। দিস ওয়াজ দ্য বেসিক প্ল্যান, যেটা হচ্ছে বঙ্গবন্ধু এটসেট্রা করছিলেন। এবং মজার বিষয় হচ্ছে এই যে তাদের প্ল্যানিংটা, এটা হচ্ছে ফাঁস হয়ে যায়। এবং প্ল্যানিংটা ফাঁস হওয়ার মাধ্যমেই তোমার হচ্ছে একটা পাকিস্তান একটা তখন একটা কি বলে একটা কথা পাইলো যে হচ্ছে বঙ্গবন্ধু কি এগেনস্ট দ্য কান্ট্রি কথা বলতেছে, দেশদ্রোহী হিসাবে কথা বলতেছে। এর জন্যই এবং প্ল্যানটা বানানো হয়েছিল আগরতলায় বসে, ঠিক আছে। এর জন্য এই কেসটার নাম দেওয়া হয়েছে আগরতলা কনস্পিরেসি কেস, 1948 সাল। ওই কাহিনীর উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে বঙ্গবন্ধু এবং আরো 34 জনের আন্ডারে তোমার হচ্ছে কেস করা হয়। দেখেন কত সাল, 1968 জানুয়ারি 18। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেইন অ্যাকিউজ, ওই যে বললাম দেশদ্রোহী। টোটাল অ্যাকিউজ কত ছিল? 35। আর নিউজ লিক করছিল কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমির হোসেন। ওই যে বললাম উনাদের যে নিউজ স্টেটে লিক করছিল কে? আমির হোসেন। আচ্ছা, এবং উনাদের যে কেস স্টেটে তোমার চিফ জাস্টিস ছিল হচ্ছে এস এ রহমান ইন ঢাকা ক্যান্টনমেন্ট। আউটকাম কি ছিল দেখো, কেস উইথড্রন অ্যান্ড প্রিজনার্স রিলিজড অন ফেব্রুয়ারি 22, 1969। আচ্ছা, এই কাহিনীতে আমি আসতেছি, একটু এর আগে বলি। এই উনাকে তো নিয়ে যাওয়া হলো, গ্রেফতার করলো কবে? 18 জানুয়ারি 1968। আচ্ছা, এবার এইটার সাথে জুড়ে গেল তোমার হচ্ছে ম্যাস আপরাইজিং, যেটাকে 69-এর গণ অভ্যুত্থানও বলা হয়। আচ্ছা, গণ অভ্যুত্থানের কাহিনী ছিল হচ্ছে দেখো, ওনাদেরকে যখন তোমার অ্যারেস্ট করা হইলো, ওইটার প্রেক্ষাপটে তোমার হচ্ছে বাঙালির মধ্যে একটা আন্দোলন গড়ে ওঠার শুরু হলো আস্তে আস্তে, যে কেন তোমার হচ্ছে তাদের মূল নেতাকে হচ্ছে এভাবে ধরে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, এরপরে দেখো ম্যাস আপরাইজিং এর যেটা কাহিনী হলো দেখো, স্টুডেন্ট প্রোটেস্ট এগেইনস্ট আইয়ুব খান ডিক্টেটরশিপ। স্টুডেন্টরা প্রোটেস্ট করা শুরু করে আইয়ুব খানের ডিক্টেটরশিপের এগেইনস্টে। এখানে দেখো ঘেরাও আন্দোলন প্রোগ্রাম করা হয় একটা, যেটা অ্যানাউন্স করছিল কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অন ডিসেম্বর 29, 1968। উনারা তখন থেকে আমাদের যেই তোমার মুভমেন্ট গুলা, সেগুলো আরো দৃঢ় হতে শুরু করে, আরো কঠোর হতে শুরু করে। যেমন দেখো ঘেরাও আন্দোলন প্রোগ্রাম, শুনতে কিন্তু ভয়ানক, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট অ্যাকশন কমিটি একটা তৈরি করা হয়, যেটা হচ্ছে তোমার মার্চের 4 তারিখ 1969 সালে। এবং এই স্টুডেন্ট অ্যাকশন কমিটি হচ্ছে 11 দফা একটা দাবি দেয়, যেটা হচ্ছে তোমার 6 পয়েন্ট ডিমান্ড প্লাস আরো 5টা আর কি দেওয়া হয়। এখানে দেখো গণ অভ্যুত্থানের শুরুটা আসলে কোত্থেকে দেখো, 2 জন মারা যায়। একজন হচ্ছে আসাদুজ্জামান আজাদ, শট অন জানুয়ারি 20, 1969। আর একজন হচ্ছে তোমার মতিউর রহমান, কবে? জানুয়ারি 24, 1969। ঠিক আছে। আরো সাথে ওই বছর 69 সালেই আরো 2 জন মারা যায়, সেটা হচ্ছে তোমার দেখো স্যারোগেট তোমার হচ্ছে জাহরুল হক, আর একটা হচ্ছে তোমার প্রফেসর শামসুজ্জোহা। প্রফেসর শামসুজ্জোহা আছে তোমার এই রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আচ্ছা, হঠাৎ করেই আন্দোলনের মাঝখানে যখন এই এই কিছু কিছু মানুষজন মারা যায়, এই আন্দোলনটা আরো বড় হয়ে ওঠে। এবং দেখো দেখো খুব কম মানুষ কিন্তু কিন্তু উনাদেরকে খুব ভালো মতো মনে রাখা হয় এখনো। যেমন দেখো আসাদুজ্জামান আসাদের নামে তোমার আসাদ গেট, ঢাকায় যে আসাদ গেট, ওইটা নামকরণ করা হয়। এবং তোমার দেখো মতিউর রহমান শিশু উদ্যান, শিশু উদ্যানের নাম কিন্তু মতিউর রহমানদের নামে করা হয়। এরপরে দেখো তোমার সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, এটা তোমার হচ্ছে উনার নামে করা হয়, ঠিক আছে। উনাদের নাম খুব সুন্দর করে স্মরণ করা হয়। আচ্ছা, তো এই 4 জনকে যখন হঠাৎ করে মেরে ফেলা হয়, তখন তোমার হচ্ছে বাঙালির তোমার যেই আন্দোলন অনেক বেশি বড় হয়ে ওঠে। এবং এতটাই বড় হয় যে তোমার হচ্ছে বঙ্গবন্ধুকে ছাড়তে তারা বাধ্য হয়। এবং ম্যাস আপরাইজিং এর মাধ্যমে তোমার এই আগরতলা কেসটা এসে শেষ হয়। কিভাবে? এই যে দেখো আউটকাম কি, কেস উইথড্রন এন্ড প্রিজনার্স রিলিজড অন ফেব্রুয়ারি 22, 1969। তোমার এই আপরাইজিং এর পরেই তোমার হচ্ছে বঙ্গবন্ধু এবং তোমার বাকি যারা ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং বঙ্গবন্ধুকে তোমার হচ্ছে গ্র্যান্ড রিসিপশন দেওয়া হয় বাংলাদেশে যখন উনি ফিরে আসেন। কত সালে দেখো? ফেব্রুয়ারি 23, 1969। এবং ওখানেই তাকে তোমার হচ্ছে বঙ্গবন্ধু টাইটেলটা দেওয়া হয়, যেটা দিছিল কে? তোফায়েল আহমেদ অন বিহাফ অফ ছাত্র সংগ্রাম পরিষদ। খুবই খুবই ইম্পর্টেন্ট। ইভেন এই কোশ্চেনটা
আমি যেবার পরীক্ষা দিচ্ছি বিউপিতে এই কোশ্চেনটা আসছিল, কোন একটা ইউনিটে এই কোশ্চেনটা আসছিল যে হচ্ছে তোমার বঙ্গবন্ধু টাইটেলটা কার দেওয়া, তোফায়েল আহমেদ এবং কাদের বিহাফে দেওয়া, সেটা হচ্ছে ছাত্র সংগ্রাম পরিষদ। ওকে, পরের পার্টে যাবো, জেনারেল ইলেকশন। আফটার তোমার হচ্ছে লিবারেশন, তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বলো বা 54 সালের যে প্রভিন্সিয়াল ইলেকশন বলো, এইটা হচ্ছে সব থেকে বড় ইলেকশন ছিল পাকিস্তান আমলে। ঠিক আছে, পাকিস্তানরা মনে করছিল যে মানে ওয়েস্ট পাকিস্তানের মনে করছিল যে তোমার হচ্ছে ইলেকশন জিতলেই সব কাহিনী খতম, তারা যদি ক্ষমতা পেয়ে যায় সবকিছু ঠান্ডা হয়ে যাবে। কিন্তু কাহিনী আসলে এরকম ছিল না। কারণ কি দেখো, প্রেসিডেন্ট আইয়ুব খান হ্যান্ডেড ওভার পাওয়ার টু আর্মি চিফ জেনারেল আগা খান, আগা মোহাম্মদ ইয়াইয়া খান, যেটা হচ্ছে 25 মার্চ 1969। এবং এই ইয়াইয়া খান এসে তোমার হচ্ছে কি করে দেখো, ডিক্লেয়ার্ড মার্শাল ল। কবে? মার্চ 25, 1969। দেখো, তারা যখনই বুঝতে পারছিল যে হচ্ছে আমরা বেশি চেপে ধরতেছি ওনাদের, আমরা আন্দোলনের দিকে যাচ্ছি, ওনারা ঠিক উল্টা কাজটা করতেছিল কিভাবে দামায় রাখা যায়। ঠিক দেখো, বঙ্গবন্ধু ফেরার পরে তোমার হচ্ছে কি আবার মার্শাল ল কল করা হলো। ঠিক আছে, কিন্তু মার্শাল ল বেশি দিন ছিল না, মার্শাল ল ভঙ্গ করা হয় তারপরে। এবং দেখো, ইয়াইয়া খান আমাদেরকে প্রমিস করে যে হচ্ছে সে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভকে পাওয়ার হ্যান্ড ওভার করবে, যারা হচ্ছে 1970 সালে ইলেকশন জিতবে। আচ্ছা, কার আন্ডারে এই দায়িত্ব দেয় দেখো, চিফ ইলেকশন কমিশনার কে ছিল? জাজ আব্দুস সাত্তার। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা তোমার হচ্ছে চার্ট এখানে দেখো, টোটাল সিট ছিল তোমার হচ্ছে 300টা, 300টা কি ইলেক্টেড সিট, আর রিজার্ভ ছিল 13টা, টোটাল সিট ছিল তোমার হচ্ছে 313। ঠিক আছে, যার মধ্যে দেখো তোমার হচ্ছে আওয়ামী লীগের পজিশন কত ছিল, সিট কয়টা পাইছিল, তোমার হচ্ছে 298টা। 1313টা সিটের মধ্যে তোমার হচ্ছে আওয়ামী লীগ জিতছিল কয়টা, 298টা জিতে তোমার হচ্ছে তারা এই 1970 সালে ইলেকশন জিতে এবং গভর্নমেন্ট ফর্ম করার যে পাওয়ার সেটা তারা পায়, অর্জন করে। আচ্ছা, এরপরে যদি আসি দেখো, কিন্তু এটা আমরা সবাই জানি যে 70 সালের পরে আমাদেরকে গভর্নমেন্ট ফর্ম করতে দেয় নাই। এই গভর্নমেন্ট ফর্ম করতে দেয়া না না হওয়ার কারণে কিন্তু তোমার কি জিনিসটা আস্তে আস্তে যুদ্ধের দিকে গড়ায়। আচ্ছা, পরের স্লাইডে যদি যাই দেখো, লিবারেশন ওয়ার এন্ড দ্য রাইজ অফ বাংলাদেশ। একটা সেকেন্ড। আচ্ছা, লিবারেশন ওয়ার এন্ড দ্য রাইজ অফ বাংলাদেশ। প্রথম আমাদের নন কোঅপারেটিভ মুভমেন্ট কি ছিল দেখো, আওয়ামী লীগ জিতলো অ্যাবসলিউট মেজরিটি দিয়ে 1970 ইলেকশন, অ্যাসেম্বলি পোস্টপোন করলো ইয়াইয়া খান, তোমার হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি কি করলো, 1 তারিখে হওয়ার কথা ছিল, যেটা তোমার পোস্টপোন করে দিল সে। এরপরে দেখো, প্রোটেস্ট কল করলো বঙ্গবন্ধু যে কেন হচ্ছে সে তোমার হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি তোমার হচ্ছে হইতে দিল না মার্চের 1 তারিখ। এবং তোমার হচ্ছে এই 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তোমার কি হলো দেখো, মুভমেন্ট ডিউরেশন, যে আমরা হচ্ছে কি করবো এর মাঝখানে। কারণ দেখো, আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে হচ্ছে আমাদেরকে তারা পাওয়ার আসলে দিতে চাচ্ছে না, এই জন্য আমরা কি করতেছিলাম তোমার হচ্ছে যতটা তোমার হচ্ছে প্রেশার তাদের দেওয়া যায়। এর মাঝখানে আমরা কি মুভমেন্ট করছি দেখো, ন্যাশনাল ন্যাশন ওয়াইড স্ট্রাইক, পুরো দেশে তোমার হচ্ছে হরতাল ছিল 3 মার্চ থেকে। ঠিক আছে, এর মাঝখানে তোমার হচ্ছে মারামারি হয়। ফার্স্ট মার্টার কে থাকে দেখো, শঙ্কু সমাজদার was shot and martyred during the pro-হরতাল demonstration, becoming the first martyr of the liberation war. খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, লিবারেশন ওয়ারের প্রথম মার্টার কে ছিল? শঙ্কু সমাজদার। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো আমাদের পতাকা, পতাকার প্রথম যে ইন্ট্রোডিউস দেখো, ফার্স্ট হোস্টিং অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ 1971 কি ছিল? স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ দ্বারা তোমার হচ্ছে এটা হচ্ছে ফর্ম হয় বাই দ্য স্টুডেন্ট অর্গানাইজেশন অন March 2, 1971। আর হচ্ছে ফার্স্ট হোস্টিংটা কে করে? ভিপি এস এম আব্দুর রব হোস্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম। এই যে প্রথম আমাদের যে পতাকা, এটা হচ্ছে এইটা। এবং দেখো, বাতালা অফ দা কলা ভবন, ঢাকা ইউনিভার্সিটি, প্রথম তোমার হচ্ছে কলা ভবনে তোমার হচ্ছে এই পতাকা তোমার হচ্ছে উত্তোলন করা হয়। এবং March 2 কে আমরা এখনো তোমার হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ ডে হিসাবে পালন করে থাকি। আচ্ছা, পরের পার্ট যাবো, লিবারেশন ওয়ার এন্ড দ্য রাইজ অফ বাংলাদেশের সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে তোমার ম্যানিফেস্টো অফ দ্য ইন্ডিপেন্ডেন্স। কোথায় আসলে শুরু হলো? ঠিক আছে, আচ্ছা, ম্যানিফেস্টো অফ ইন্ডিপেন্ডেন্স রেড বাই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, ডেট কবে? March 3, 1971, রমনা রেসকোর্স ময়দান।
এটা হচ্ছে ওদের দ্বারা একটা তোমার হচ্ছে বড় একটা অনুষ্ঠান আর কি লঞ্চ করা হয়। এখানে তোমার হচ্ছে বঙ্গবন্ধুকে ফাদার অফ দ্য নেশন হিসেবে রেকগনাইজ দেওয়া হয়। কোথায়? ম্যানিফেস্টো অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানে বঙ্গবন্ধুকে ফাদার অফ দ্য নেশন বলা হয় এবং ন্যাশনাল অ্যান্থাম প্রথমবারের মতো গাওয়া হয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আচ্ছা, এরপরে হিস্ট্রিক তোমার 7 মার্চ, যেটা ছিল হচ্ছে কোথায়? রেসকোর্স ময়দান, বর্তমান নাম হচ্ছে সরোয়ার্দী উদ্যান। থিম কি ছিল? কেন 7 মার্চের ভাষণটা এত বড়, এত হলো আর কি? উইথড্রন অফ মার্শাল ল, এটা আমাদের একটা চাওয়া ছিল। রিটার্ন অফ সোলজার টু দ্য ব্যারেক, এটা আমাদের একটা চাওয়া ছিল। ইনভেস্টিগেট জেনোসাইড, জেনোসাইডগুলো ইনভেস্টিগেট করা হোক। এই যে এতগুলা খুন খারাবাজি হয়েছে, কে করছে, কেন হয়েছে, এগুলা বলা হোক। ডেভলিউশন অফ পাওয়ার টু ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, যারা ইলেকশন জিতছে তাদেরকে ক্ষমতা দেওয়া হোক। ঠিক আছে, এগুলো ছিল আমাদের ক্রাইটেরিয়া। আচ্ছা, কি নোটস আমরা সবাই জানি উনি হচ্ছে কি বলছিলেন ওনার স্পিচে। উনার স্পিচটা কতক্ষণের ছিল কেউ বলতে পারবা? 17 এনিওয়ান? মিনিট না। আচ্ছা, বঙ্গবন্ধু রহমানের 7 মার্চের ভাষণের স্পিচ ছিল হচ্ছে 19 মিনিটের, অ্যাপ্রক্সিমেটলি 19 মিনিট। ঠিক আছে, একটু সাবধানে এটা একটু দেখে নিও, 19 মিনিটের। আমিও একটু কনফিউজ ছিলাম, আমি জানতাম 18 মিনিটের, পরে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে না, 19 মিনিটই। ঠিক আছে। আচ্ছা, ওই হিস্ট্রিক্যাল ইম্প্যাক্টের পরে তোমার হচ্ছে আহ বাংলাদেশ নামটা প্রথম তোমার হচ্ছে ওই দিন বলা হয় ওই স্পিচে, নেম দ্য ফিউচার স্টেট বাংলাদেশ, এবং ইন্ট্রোডিউস 35 রুলস অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, যে এই 35টা রুল আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে। এই স্পিচটাকে একটা ডকুমেন্টারি ফিল্ম আছে, এই ফিল্ম আছে তোমার হচ্ছে স্পিচের উপর, যেটা নাম হচ্ছে দ্য স্পিচ, যেটা লিখছিলেন কে, মানে বানাইছেন হচ্ছে ফখরুল আরিফিন। ওকে। অপারেশন সার্চ লাইট, 25শে মার্চের কালো রাত, যেটাকে অপারেশন সার্চ লাইট বলা হয়, 25শে মার্চ 1971। যদি একটু সংযোগ করার চেষ্টা করে দেখো, 7 মার্চের ভাষণটা বলা যায় আমাদের একটা কামব্যাক ভাষণ ছিল, যেখান থেকে আমরা একটু দমে যাচ্ছিলাম ইলেকশনের পরে। 7 মার্চের ভাষণের পরে আমরা একটু কামব্যাক দিলাম। এই কামব্যাকটাকে রুখার জন্যই ওরা যে প্ল্যানটা করলো, যেটা হচ্ছে অপারেশন সার্চলাইট, যে অনেক মানুষজন মেরে ফেলবে এক রাতের অন্ধকারে, যেটা আমাদেরকে অনেক বেশি ইফেক্ট করবে, এবং আমরা হচ্ছে তোমার ভয় পেয়ে যাব এবং আমরা আন্দোলন করব না। কি ফিগার কারা কারা ছিল? গভর্নর জেনারেল টিকা খান, ওভারঅল উনি সুপারভাইজার ছিল। ঢাকার কমান্ডে কে ছিল? রাও ফরমান আলী। আর আদার রিজনস গুলো কে দেখছিল? জেনারেল খাদেম হোসেন রেজা। খুবই ইম্পর্টেন্ট 3টা নাম, অনেক কোশ্চেন আসে এখান থেকে। ঠিক আছে। আচ্ছা, ইভেন্ট গুলো কি কি ছিল দেখো। মার্চের 16 তারিখে তোমার হচ্ছে বঙ্গবন্ধুর সাথে মিটিং ফিক্স করছিল। 19 তারিখে তোমার হচ্ছে ডিসম্যানেজমেন্ট অফ বেঙ্গলি সোলজার্স, রেজিমেন্ট থেকে তোমার হচ্ছে বের করে দেওয়া হয়েছিল। 19 মার্চে তোমার হচ্ছে আর্ম রেজিস্ট্যান্ট জয়দেবপুর গাজীপুর তোমার হচ্ছে গোলাগুলি করা হয়েছিল 19 মার্চে। এইটা ওরা আর কি সেট আপ করছিল যে তারা কি করবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো তোমার হচ্ছে আহ অ্যাকশনস গুলো কি কি নিছিল দেখো। তোমার ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে, ঢাকার মধ্যে অনেক মানুষজন রাস্তায় যেখানে যাকে পাইছে মেরে ফেলছিল। রাজারবাগ পুলিশ স্ট্যান্ডকে ওরা টার্গেট করছিল, ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করছিল। যত ইম্পর্টেন্ট মানুষজন ছিল সবাইকে তারা মেরে ফেলতে চেয়েছিল ওই রাতের আন্ডারে। আচ্ছা, এরপরে দেখো আউটকাম কি ছিল। তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ারনেস ডিউ টু রিপোর্টস বাই জার্নালিস্ট লাইক দ্য ডেইলি টেলিগ্রাফ। আচ্ছা, এই জেনোসাইডটা কিন্তু আমাদের জন্য একটা লাইমলাইট ছিল। কেন বলি? কারণ হচ্ছে তোমার এইটার মাধ্যমে ইন্টারন্যাশনালি অনেক জানা জানা হয়ে যায় যে হচ্ছে এরকম বড় লেভেলের জেনোসাইড চালাচ্ছে ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তানের উপর। ঠিক আছে। আর 25শে মার্চকে তোমার কি জেনোসাইড ডে হিসেবে বলা হয় 1917 সাল থেকে। 1917 সালে রেকগনাইজেশন দেওয়া হয় যে জেনোসাইড ডে পালন করা হবে 25শে মার্চ। আচ্ছা, এরপরে দেখো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা আমরা জানি 25শে রাতে যখন বঙ্গবন্ধু বুঝতে পারে যে তাকে অ্যারেস্ট করে ফেলা হবে, তখন উনি ইন্ডিপেন্ডেন্সের ডিক্লারেশনটা দিয়ে যান। কোথায় দেন দেখো, ধানমন্ডি 32, রাত 1:30টার দিকে উনি হচ্ছে তোমার এটা স্পিচটা দিয়ে যান, আমাদের স্বাধীনতার স্পিচ। এবং এইটাকে তোমার হচ্ছে পরের দিন আর্লি আওয়ার্সে 26শে মার্চ তোমার হচ্ছে সেন্ড টু চিটাগাং বাই ওয়্যারলেস, চিটাঙে পাঠানো হয় ওয়্যারলেস এর মাধ্যমে। এবং ডিক্লারেশন এটা খুব ইম্পর্টেন্ট, ইংলিশে দিছিল। উনি যে ভাষণটা ইংলিশে দিছিল যাতে করে তোমার হচ্ছে গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং হয়, বাইরের মানুষের কাছে এটা পৌঁছায়। আচ্ছা,
মার্চ 26, 1971 তোমার হচ্ছে পরের দিন আর কি উনি কিন্তু 25শে মার্চ রাত্রে 1:30টার দিকে তোমার হচ্ছে ভাষণটা দিছিল। 26শে মার্চে তোমার কি হয় দেখো, আব্দুল হান্নান তোমার হচ্ছে চিটাগং রেডিও সেন্টার থেকে পুরোটা পড়ে তোমার হচ্ছে ডিক্লেয়ার করে আর কি, উনি প্রথম যেটা হচ্ছে ডিক্লেয়ার করে নর্মাল মানুষের কাছে। এবং 26শে মার্চকে তোমার ওই দিন থেকে কি বলা হয়, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে অথবা ন্যাশনাল ডেও বলা হয়ে থাকে। ওকে, এখন কথা হচ্ছে আব্দুল হান্নান কিন্তু খুব একসেপ্টেবল মানুষ আসলে ছিলেন না, আবার খুব নাম করা মানুষও ছিলেন না। এর কারণে তোমার হচ্ছে ঠিক তার পরের দিন মার্চ 27 তোমার হচ্ছে মেজর জিয়াউর রহমান তোমার এটাকে পড়ে শোনান আবার অন বিহাফ অফ বঙ্গবন্ধু। কারণ বঙ্গবন্ধুর পরে তখনকার সময় কিন্তু তোমার মেজর জিয়াউর রহমানেরই তোমার হচ্ছে অ্যাকসেপ্টেন্সটা ছিল। কোত্থেকে পড়েন? কালুরঘাট রেডিও স্টেশন। ওকে, এতটুকু গেল তোমার হচ্ছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। পরে আসি মুজিবনগর গভর্নমেন্ট। এখন যখন বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হলো, মূল নেতাই যখন আমাদের হাতে নাই, তখন আসলে একটা গভর্নমেন্ট ফর্ম করা দরকার পড়লো। কারণ তখন আসলে একজন লিডার সবাইকে যে তোমার ফোকাস করে একদিকে নিয়ে যাবে সেরকম কেউ আসলে ছিল না। মুজিবনগর গভর্নমেন্ট এপ্রিলের 10 তারিখে ফর্ম হয়, যেখানে তোমার হচ্ছে বাংলাদেশের মানে মেইন যে এজেন্ডা ছিল সেটা ছিল পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ গভর্নমেন্ট। এটা একটা নাম দেওয়া হয় আর কি, যেটা কোথায় বসে করা হয়? আগরতলায় বসে করা হয়। আচ্ছা, 17 তারিখে তোমার কি, এটা আমরা সবাই জানি, 17 তারিখে কি হয়? ওথ গ্রহণ করে, শপথ নেয় মুজিবনগর গভর্নমেন্টের সবাই। ফার্স্ট গভর্নমেন্ট টুক ওথ কোথায়? তোমার হচ্ছে বিদ্যায়নতলা, মেহেরপুর, যেটাকে পরে তোমার মুজিবনগর বলে এখন তোমার হচ্ছে আখ্যায়িত করা হয়েছে আর কি। গভর্নমেন্ট এটাকে নাম দেয় কি? মুজিবনগর গভর্নমেন্ট। আচ্ছা, প্রফেসর ইউসুফ আলী রেড দ্য বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন অর্ডার। ঠিক আছে, ইউসুফ আলী তোমার হচ্ছে প্রথমেই তোমার ডিক্লারেশন যে অর্ডারটা এটা পড়ে শোনান সবাইকে। এবং এপ্রিল 17 সেলিব্রেটেড অ্যাজ মুজিবনগর ডে। খুবই ইম্পর্টেন্ট, যেদিন শপথ নিছিল ওই দিন কিন্তু মুজিবনগর ডে। 10 তারিখে যে ফর্ম হচ্ছে ওইটা কিন্তু না, মাথায় রাখতে হবে। আচ্ছা, পরে আসি গভর্নমেন্টের স্ট্রাকচারটা কি ছিল আসলে। দেখো, বঙ্গবন্ধু না থাকলেও তখনকার প্রধান কিন্তু উনিই ছিল। সো উনাকে প্রেসিডেন্ট করে রাখা হয়েছিল। প্রেসিডেন্ট কে ছিল? শেখ মুজিবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট শহীদ নজরুল, প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ। আর তোমার হচ্ছে অনেকগুলা মিনিস্ট্রিতে তোমার হচ্ছে মুজিবনগর গভর্নমেন্টকে ভাগ করছিল, যার মধ্যে তিনটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফাইন্যান্স, ফরেন আর হচ্ছে হোম। ফাইন্যান্সে ছিল কে? ক্যাপ্টেন মনসুর আলী। ফরেনে ছিল তোমার মুস্তাক আহমেদ, আর হোমে ছিল তোমার হচ্ছে কামরুজ্জামান। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে অনেক কোশ্চেন আসে। আচ্ছা, পরে যাবো মুজিবনগর গভর্নমেন্টে। আরেকটা যদি বলি, আসলে মুজিবনগর গভর্নমেন্টের দরকারটা আসলে আমাদের কি ছিল? ঠিক আছে, দেখো, ডিপ্লোম্যাটিক মিশন। প্রথম যে কাজ তাদের সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক মিশন, বলতে তোমার বাংলাদেশকে বাইরে তুলে ধরা, বাংলাদেশের যে অবস্থা সেটাকে বাইরে তুলে ধরা, যে বাংলাদেশের ভিতরকার অবস্থা ভালো না, যাতে আমরা বাইরে থেকে সাপোর্টটা পাই। দেখো, তাদের ফার্স্ট মিশন কোথায় ছিল? কলকাতায়। কে করছিল? হুসেন আলী হোস্টেড দ্য বাংলাদেশি ফ্ল্যাগ অন এপ্রিল 18, 1971। আচ্ছা, অল পার্টি অ্যাডভাইজারি কাউন্সিল, তারা হচ্ছে কি করলো? সবগুলা পার্টির একটা অ্যাডভাইজারি কাউন্সিল তৈরি করলো, যেটা হেড বানানো হলো কাকে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। উনি তোমার হচ্ছে পরবর্তী সময়ে, এই যে দেখো, সাপোর্টেড বাই, দেখো কোন কোন পার্টি ছিল: বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, ভাসানীর একটা, আর একটা মোজাফফরের একটা, আলাদা কিন্তু দুইটা, কংগ্রেস। সবাইকে একসাথে নিচে এনে তোমার হচ্ছে এই কাউন্সিলটা তৈরি করা হলো, যাতে তোমার হচ্ছে সবাই আর কি নিজের ইনপুটটা দিতে পারে। পরের পার্টে আসি। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট টপিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেদিকেই যাবা না কেন ওনার এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। ইভেন মেডিকেলের ক্ষেত্রে, কেউ মেডিকেল এক্সাম দিছো নাকি, এখন কিন্তু তোমার সেটা বলেই দিছে যে হচ্ছে কি জেনারেল থেকে আসে, মুক্তিযুদ্ধ পার্ট থেকে কিন্তু আসে। ঠিক আছে, এটা কিন্তু বলে দিচ্ছে, যেখান থেকে তোমার 10টার মতো কোশ্চেন মুক্তিযুদ্ধ পার্ট থেকে। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বার্থ কবে, কোথায়? গোপালগঞ্জে টুঙ্গিপাড়া, ফরিদপুর, মার্চ 17, 1920। উনার উনার ডাকনাম কি ছিল? খোকা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বার্থডে সেলিব্রেট করা হয় কবে উনার? তোমার 17ই মার্চ, যেটাকে আবার কি আর একটা জিনিস কি আছে এখানে, ন্যাশনাল চিলড্রেন্স ডেও বলা হয়। উনি এডুকেশন লাইফ, উনি লয়ের স্টুডেন্ট ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে। ইম্পর্টেন্ট। কোথায় থাকতেন, কোন হোস্টেলে? বাকের হোস্টেলে থাকতেন, রুম নাম্বার 24, 1945 সাল থেকে 46 সাল। ফ্যামিলি যদি বলি, উনার বিয়ে করানো হচ্ছে 18 বছর বয়সে,
বেগম ফজিলাতুন্নেসাকে বিয়ে করেন। চিলড্রেন তোমার হচ্ছে 2 মেয়ে, শেখ হাসিনা, শেখ রেহানা। সান ছিল হচ্ছে শেখ কামাল, শেখ জামাল আর শেখ রাসেল। প্রিজনে ছিল, এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, দেখো উনার লাইফে উনি প্রিজনে কয়দিন ছিল? 4682। হিউজ নাম্বার কিন্তু, ঠিক আছে? মানে উনার 4000 দিন উনি হচ্ছে তোমার কই ছিল? জেলে ছিল। তার মধ্যে 7 দিন ছিল ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তান গভর্নমেন্ট ছিল 4675। আর এইটা নিয়ে ওনার একটা বইও লেখা হয়েছে, এটার নাম হচ্ছে তোমার 3053 ডেজ অন দ্য প্রিজন। আচ্ছা, ওনার অনেকগুলো লেখাও ছিল, রাইটিংস। অটোবায়োগ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমার দ্য আনফিনিশড মেমোরিজ, 2012 সালে। ট্রান্সলেটর ছিল হচ্ছে ফখরুল আলম। আর ডিসকভারি করছিল কে? শেখ হাসিনা, তোমার 2004 সালে। আচ্ছা, আদার কিছু বই ছিল ওনার, কি কি ছিল? কারাগারের রোজা মোচা, ঠিক আছে, এটা তোমার হচ্ছে 1917 সালে। ইংলিশ ট্রান্সফার কে করছিল এটাকে? ফখরুল আলম। তারপরে আরো কি বই ছিল? আমার দেখা নয়া চীন, আমার বুকের কথা, এগুলো তোমার হচ্ছে তোমার ইম্পর্টেন্ট কিছু ওনার বই। পরের পার্টে যদি যাই, বঙ্গবন্ধু রিমেম্বারেন্স এন্ড রেকগনাইজেশন। প্রচুর মানুষজন বঙ্গবন্ধুকে রেকগনাইজেশন করছিল, তার এফোর্ট কে, তার কাজকে, ঠিক আছে? তার মধ্যে দেখো, নিউজউইক কল্ড হিম দ্য পোয়েট অফ পলিটিক্স 1971। ডেভিড ফোর্স ইন্টারভিউতে তোমার হচ্ছে শেখ হাসিনা ইন্টারভিউ দিছিল, ব্রডকাস্ট করা হয়েছিল 1972 সালে এটা। তারপর তোমার হচ্ছে জুলিও কার্লি পিস মেডেল দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু মেমোরিয়াল নামে একটা মিউজিয়াম তৈরি করা হয়েছে 1997-এ। বাকের বাকের হোটেল তোমার হচ্ছে, বাকের হোস্টেল যেটা রুম নাম্বার 24 প্রিজার্ভড অ্যাজ বঙ্গবন্ধু মেমোরিয়াল রুম 1998 সালে, ঠিক আছে? এরকম প্রচুর কাহিনী আছে, মানে উনাকে ডেডিকেট করা হয়েছিল আর কি। যেমন দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রোড, পার্ক স্ট্রিট, দিল্লি, বঙ্গবন্ধু মেমোরিয়াল ভবন, এক্সটেনশন অফ বাকের হোস্টেল নায়ক 2011। এগুলো ওনার রিমেম্বারেন্সে করা হয়েছিল। পরে যদি আসি, দেখো, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন অফ লিবারেশন ওয়ার। আচ্ছা, আমাদের কিন্তু তোমার মিলিটারি বলতে কিছু ছিল না তখনকার সময়। বঙ্গবন্ধু ছিল না বলতে গেলে। তখন আমাদের মিলিটারি ফোর্সটাকে একটু ঢেলে গোছানো হয়। কিভাবে? দেখো, কার লিডারশিপে? কমান্ডার ইন চিফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর হাই র্যাঙ্কিং এর কারা কারা ছিল? কর্নেল এম এ জি ওসমানী, কর্নেল এম এ রব, আর গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। ওকে, কি ইভেন্টস কি কি ছিল দেখো? তেলিয়াপাড়া ব্যাটেল, প্রথমটা, এপ্রিলের 1971। হাই র্যাঙ্কিং বেঙ্গলি ফোর্সেস মিট টু প্ল্যান আ কম্বাইন্ড অ্যাটাক এগেন পাকিস্তানি ফোর্সেস। এরপরে দেখো, মুক্তিবাহিনী। মুক্তিবাহিনী তৈরি হইলো কবে? তোমার হচ্ছে রিজিওনাল ফোর্স বলা হতো মুক্তিবাহিনীকে। এটা তোমার হচ্ছে ফরমেশন অফ বেঙ্গলি সোলজার্স ফ্রম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে এটা তৈরি করা হয়। এবং দেখো, ডিভাইডেড ইন্টু 4 ওয়ার রিজনস, 4টা ওয়ার রিজন এটাকে ভাগ করা হয়। এবং দেখো, ওয়ার সেক্টরকে তোমার কি 11 সেক্টরে ভাগ করা হয়। এটা আমরা জানি যে 11 সেক্টরে আমাদের পুরো লিবারেশন ওয়ারটাকে ভাগ করা হয়েছিল। এবং 64টা সাব সেক্টরে ভাগ করা হয়। আচ্ছা, ব্রিগেডস যদি বলি, 3টে স্পেশাল ফোর্স তৈরি করা হয়, একটা হচ্ছে জেড ফোর্স, একটা এস ফোর্স, একটা কে ফোর্স। জেড ফোর্সটার প্রধান ছিল হচ্ছে জিয়াউর রহমান। এস ফোর্স ছিল হচ্ছে শফিউল্লাহ। কে ফোর্স ছিল হচ্ছে খালেদ মুশাররফ। আচ্ছা, পরের পার্টে যদি একটু যাই, দেখো এখানে খুব ইনডেপথ কোন তোমার হচ্ছে সেক্টরে কে তোমার সেক্টর কমান্ডার ছিল সুন্দর করে দেওয়া আছে। টোটাল তোমরা আমরা জানি 11টা তোমার হচ্ছে সেক্টর ছিল, 11টা ভাগ করা হয় পুরো বাংলাদেশকে। এখানকার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যদি বলি, তোমার হচ্ছে 10 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমার হচ্ছে কমান্ডার ইন চিফ নেভাল সেক্টর, এই 10 নাম্বার যে রিজনটা, এটাকে তোমার হচ্ছে নেভাল সেক্টর হিসাবে বলা হতো, ঠিক আছে? 10 নাম্বার কোনটা যদি দেখো, তোমার হচ্ছে 10 নম্বর সেক্টর কিন্তু তোমার হচ্ছে পানির কাছে ছিল। এই যে দেখো, এই যে তোমার হচ্ছে নিচের দিকে, কক্সবাজারের সাইডের দিকে, আবার নোয়াখালীর সাইডের নিচের দিকে তোমার হচ্ছে সেক্টর 10, যেটাকে হচ্ছে নেভি দেখাশোনা করতো। এই প্রশ্নটা খুব বেশি আসে যে নেভি অপারেট করতো কোন সেক্টরকে। আর তোমার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, প্রথম সেক্টরটা মেজর জিয়াউর রহমান এটাকে তোমার হচ্ছে লিড করছেন, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরো একটা কোশ্চেন খুব বেশি আসে, সেটা হচ্ছে তোমার ঢাকা। ঢাকা তোমার হচ্ছে কোন সেক্টরের আন্ডারে ছিল? ঢাকা ছিল তোমার কোথায়? সেক্টর 3-এর আন্ডারে, ঠিক আছে? এই যে সেক্টর 3। আচ্ছা, এইটা হচ্ছে তোমার গেল ম্যাপের পার্ট। পরে যদি যাই, দেখো এবার হচ্ছে মিলিটারি ফোর্স, যেটা আর্মি, নেভি, এয়ারফোর্স, এদের বাংলাদেশে আসলে কখন তৈরি? দেখো, তোমার হচ্ছে আহ প্রথমে যদি দেখো নেভির কথা যদি ফার্স্টে বলি, প্রথম নেভির শুরু হয় হচ্ছে জুলাই
1971। দুইটা জিনিসের মাধ্যমে, বিএনএস পদ্মা আর বিএনএস পলাশ, এই দুইটা হচ্ছে তোমার জাহাজ, যেটা আমাদের নেভির জন্য প্রথম আনা হয়, বিএনএস পদ্মা আর বিএনএস পলাশ। এবং নেভির প্রথম যে তোমার হচ্ছে অপারেশন, যেটা ছিল হচ্ছে অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট থেকে কোশ্চেন আসে, ভেরি ইম্পর্টেন্ট। ডিস্ট্রয়েড 10 শিপস ইন চিটাগাং পোর্ট এন্ড 50 শিপস ইন মোংলা পোর্ট ইন 1 ডে। মানে বলতে পারো টোটাল 60টা শিপ তারা ডিস্ট্রয় করছিল বাংলাদেশ নেভি। এয়ারফোর্সের কথা যদি বলি, এয়ারফোর্স শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসে 71 সাল 28 তারিখ। জুলাইতে নেভি, সেপ্টেম্বরে এয়ারফোর্স। ওকে, কেমনে শুরু হলো দেখো। এয়ারক্রাফট গিফট পাইছিল ইন্ডিয়া থেকে। নাম কি ছিল তোমার হচ্ছে D-33 এয়ারক্রাফট। তারপর তোমার হচ্ছে LUT-3 হেলিকপ্টার। আর ওয়ার্ল্ড ওয়ার 3 রানওয়েটা তোমার, এটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় যে রানওয়েটা ছিল ডিমাপুর ইন্ডিয়ায়, ওইটা হচ্ছে আমরা ইউজ করার একটা পারমিশন পাই। এটা হচ্ছে তোমার শুরু। আর আর্মির কথা যদি বলা হয়, আর্মিতে আসলে ঢুকানো হয়েছিল তোমার হচ্ছে যারা হচ্ছে তোমার গেরিলা, তোমার হচ্ছে গ্রুপ যেটা ছিল আর কি, গেরিলা গ্রুপ যারা হচ্ছে প্রশিক্ষণ নিয়েছিল ইন্ডিয়া থেকে, তাদেরকে তোমার পরে হচ্ছে আর্মি হিসাবে ঢুকানো হয়। ঠিক আছে, যেটা তোমার হচ্ছে এই যে ফর্মড ইন ইন্ডিয়া, যেটার নাম ছিল কি মুজিব বাহিনী প্রথমে। এইটাই হচ্ছে তোমার সামারি। পরের পার্টে যদি যাই, অনারি টাইটেলস ইন দ্য লিবারেশন ওয়ার। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট টপিক, সব জায়গার কোশ্চেনে এখান থেকে কোশ্চেন হয়। অনারি টাইটেলস তোমার হচ্ছে লিবারেশন ওয়ারের কয়টা ভাগে ভাগ করা হয় এটাকে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ভাগে ভাগ করা হয়। বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, বীর উত্তম। ঠিক আছে। আচ্ছা, বীর শ্রেষ্ঠটা হচ্ছে হাইয়েস্ট ওয়ান। তারপর তোমার হচ্ছে হাইয়েস্ট গ্ল্যাডেড টাইটেল অ্যাওয়ার্ড টু দ্য লিভিং পিপল, এটা তোমার হচ্ছে লিভিং পিপলদের দেওয়া হয়েছিল। টোটাল ফ্রিডম ফাইটার্স কজন ছিল যাদেরকে হিরোইক টাইটেল দেওয়া হয়েছিল? 676, 676। এখানে একটা চার্ট দেওয়া আছে, যদি একটু দেখি দেখো। বীর শ্রেষ্ঠ কজন আমাদের? 7জন। বীর উত্তম হচ্ছে 68, বীর বিক্রম হচ্ছে 175, আর বীর প্রতীক হচ্ছে তোমার 426। এখন তোমার এইটাকে আবার ভাগ করা হয়েছে যে সেনাবাহিনী থেকে কয়জন পাইছে, নৌবাহিনীর কয়জন, বিমান বাহিনীর কয়জন, ইপিআর এর কয়জন, গণবাহিনীর কয়জন, পুলিশ বাহিনীর কয়জন, মুজাহিদ বাহিনীর কয়জন। ঠিক আছে, এইটা একটু দেখে নিলে হবে এখান থেকে। এটা একদম আপডেটেডই আছে, এটা দেখলেই হবে। পরের পার্টে যদি যাই দেখো, অনারি টাইটেলস অফ লিবারেশন ওয়ার। সব পার্ট থেকে কোশ্চেন না আসলেও তোমার হচ্ছে বীরশ্রেষ্ঠ পার্ট থেকে অনেক বেশি কোশ্চেন হয়। বীরশ্রেষ্ঠ ছিল আমাদের 7জন। যদি একটু নর্মালি বলি দেখো, লেন্স নায়ক মুন্সি আব্দুল রৌফ, লেফটেন্যান্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাই মোস্তফা কামাল, লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ, আর হচ্ছে তোমার সিপাই হামিদুর রহমান, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যদি বলি, সেটা হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কাহিনীটা। মতিউর রহমান কিন্তু আমাদের দেশে ছিলেন না, উনি কিন্তু ছিল তোমার হচ্ছে পাকিস্তানে। উনি সব থেকে কারেজপূর্ণ একটা কাজ উনি করেন। উনি হচ্ছে পাকিস্তান থেকে একটা প্লেন চুরি করে উনি বাংলাদেশে চলে আসতে চান লিবারেশন ওয়ারে যুক্ত হওয়ার জন্য। কিন্তু উনি যখন রওনা দেন, উনার পিছনে আর কি ধাওয়া করা হয় আর একটা প্লেন দিয়ে, এবং উনি আনফর্চুনেটলি আমাদের বর্ডারের কাছাকাছি এসে উনি ক্র্যাশ করেন। যেমন দেখো, 1971 সালে উনার প্লেন ক্র্যাশ করে আগস্টের 20 তারিখ। ঠিক আছে, কোথায় কাজ করতো দেখো? ওয়ার্ক ইন পাকিস্তান ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। উনি কিন্তু পাকিস্তান এয়ারফোর্সে কাজ করতেন, র্যাঙ্ক ছিল হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট। আচ্ছা, এখানে দেখো অরিজিনালি মাসুরঘাট, মনিপুর, করাচি। প্রথমে তোমার যে ওনার কবর আর কি ওখানে দেওয়া হয়েছিল মাসুরঘাটে পাকিস্তানে, এবং পরে হচ্ছে ওনার লাশ উঠায় নিয়ে আসা হয় রিবারিড হচ্ছে মিরপুর, এই তোমার হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থানে ওনার কবর দেওয়া হয় আর কি। এটা ওনারটা সব থেকে ইম্পর্টেন্ট, সবার পার্টি এখানে লেখা আছে, একটু দেখে নিলে হবে। বিশেষ 7জনের। ওকে, পরের পার্টে যদি একটু যাই দেখো, ওমেন অ্যান্ড চিলড্রেন ইন দ্য লিবারেশন ওয়ার। এখানে ওমেন যারা ছিল তাদেরকে তোমার হচ্ছে বীর প্রতীক খেতাবটা দেওয়া হয়েছিল, এবং 2জন ছিল তোমার হচ্ছে তোমার টু ওমেন ওয়ার অ্যাওয়ার্ডেড দ্য হিরোইক বীর প্রতীক। কে কে ছিল? সেক্টর কমান্ডার তারামন বিবি, 11 নম্বর সেক্টর থেকে উনি ফাইট করছিলেন। আর আহ, কাকন বিবি, যিনি রিয়েল নেম ছিল হচ্ছে কঙ্কাত হেরিনচিতা, নোন অ্যাজ মুক্তি বেটি, অ্যাজ আ খাসিয়া কমিউনিটি। এটা খুব ইম্পর্টেন্ট, উনি কোথাকার? খাসিয়া কমিউনিটি। ঠিক আছে, ওনাকেও তোমার হচ্ছে বীর প্রতীক দেওয়া হয়। বীরাঙ্গনা টাইটেল given to 3 lakh women who were fellow freedom fighters. ইম্পর্টেন্ট যে বীরাঙ্গনা কারা ছিল। ঠিক আছে, এরপরে দেখো চিলড্রেনদের মধ্যে তোমার হচ্ছে কি দেওয়া হয়েছিল? বীর প্রতীক।
তাকে দেওয়া হয়েছিল ইয়াংগেস্ট সব থেকে, নাম কি? শহীদুল ইসলাম লালু। কত বছর বয়স? 13 বছর বয়সে সেক্টর 11 থেকে উনি হচ্ছে ফাইট করছিল। আর ইথনিক গ্রুপ যদি বলি, ইথনিক গ্রুপের মধ্যে তোমার হচ্ছে বীর বিক্রম দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে তোমার ইউকে চিং মার্মা। ইউকে চিং মার্মাকে তোমার হচ্ছে বীর প্রতীক দেওয়া হয়, উনি সেক্টর 6 থেকে তোমার হচ্ছে ফাইট করছিল। পরে যদি এসে দেখো ইন্ডিপেন্ডেন্ট বাংলা রেডিও সেন্টার। ইন্ডিপেন্ডেন্ট তোমার হচ্ছে বাংলা যে রেডিও সেন্টারটা, এটা তোমার প্রথম চালু হয় তোমার হচ্ছে 25শে মার্চ 1971। আমরা সবাই জানি যে রেডিওর কি ইম্প্যাক্টটা ছিল তখন, ঠিক আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল। রেডিওর মাধ্যমে সবাই সবকিছু জানতে পারতো। আচ্ছা, ইনিশিয়েটিভটা কে নিয়েছিল? আওয়ামী লীগ লিডার্স ইন চিটাগং ট্রান্সফর্ম কালুরঘাট ট্রান্সমিশন সেন্টার টু দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলি রেগুলেশন রেডিও সেন্টার। পরে তোমার হচ্ছে কালুরঘাটটাকে নাম চেঞ্জ করে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলি রেগুলেশনারি রেডিও সেন্টার করা হয়, এবং এটাকে আবার পরে রিনেম করা হয় 28শে মার্চ 1971 স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হিসাবে। ঠিক আছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হিসেবে তোমার হচ্ছে মেজর জিয়ার রিকোয়েস্টে এটাকে তোমার হচ্ছে চেঞ্জ করা হয়। ওকে, এইটা গেল তোমার হচ্ছে মেইন পার্ট। পরের পার্টে যদি আসি, অ্যাক্টিভিটিস হচ্ছে তোমার পপুলার প্রোগ্রাম তারা কি করছে দেখো, চরমপত্র, জালের দরবার, এগুলো তারা হচ্ছে তাদের খুব ইম্পর্টেন্ট তোমার হচ্ছে অ্যাক্টিভিটিস ছিল। পরে যদি আসে দেখো তোমার হচ্ছে চরমপত্র স্ক্রিপ্টার হোস্ট করছিল কে? আক্তার মুকুল ইন ঢাকাইয়া ল্যাঙ্গুয়েজ। আর জলের দরবার তোমার ছিল হচ্ছে কেল্লা ফাতে খান, উনি তোমার হচ্ছে এটাকে তোমার হচ্ছে পপুলার একটা ক্যারেক্টার ছিল উনি এখানকার, যাকে দেখো পরে ইয়াইয়া খান ব্রুটাল ভাবে মেরে ফেল, ব্রুটাল বিহেভিয়ার থ্রু কার্টার, ব্রুটাল একটা বিহেভিয়ার ছিল তার এগেনস্টে। আচ্ছা, পরে দেখো রোল অফ ম্যাস মিডিয়া, নিউজ পেপার, ইন্টারন্যাশনাল কাভারেজ, জার্নালিস্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট পার্ট ছিল ইনাদের। কোন কোন পত্রিকা এখানে কাজ করছে নাম দেওয়া আছে, যেমন জয় বাংলা, বাংলাদেশ, বাঙ্গনি, স্বদেশ, স্বাধীন বাংলা। ঠিক আছে, এগুলো। এরপরে দেখো ইন্টারন্যাশনাল কাভারেজ কি ছিল তোমার, দেখো বিবিসি জার্নালিস্ট মার্ক টালি অ্যান্ড আকাশবাণী, সামাদ সামাদ পারিক্রামা ব্রডকাস্ট ফ্রম কলকাতা। কলকাতার একটা ব্রডকাস্ট আমাদের এসব নিয়ে তোমার হচ্ছে নিউজ করতো, সেটার নাম হচ্ছে সামাদ পাকরামা। জার্নালিস্ট তোমার হচ্ছে অ্যান্থনি, জার্নালিস্ট অ্যান্থনি, খুবই ইম্পর্টেন্ট একটা পাবলিক। কেন দেখো, উনি তোমার হচ্ছে এক্সপোজড পাকিস্তান আর্মি atrocities in Bangladesh, wrote by writing the book The Rape of Bangladesh 1971 and Bangladesh A Legacy of Blood। ঠিক আছে, একটা 71 সালে লিখছেন, একটা 86 সালে লিখছেন। ওনার বইয়ে একদম ঠিক প্রপার এক্সপ্লেনেশন ছিল তখনকার যে প্রবলেম গুলো আমরা ফেস করছি ওগুলা। পরে যদি যাই দেখো ফরেন সিটিজেন্স ইন দ্য লিবারেশন ওয়ার। সিটিজেন কারা ছিল? যারা বাহিরে ছিল, যারা আমাদেরকে হেল্প করছেন। কে কে? WAS অর্ডারল্যান্ড, ফাদার ম্যারিও ভেঞ্জার্নি, জুলিয়ান ফ্রান্সাইসিস, অ্যালেন গিন্সবার্গ, অ্যানকার কেন্ট ব্লাড। ঠিক আছে, এনারা অনেক বড় বড় তোমার হচ্ছে অবদান রাখছে আমাদের জন্য। যেমন দেখো অপারেশন সার্চ লাইটের সময় তোমার হচ্ছে অ্যাওয়ার্ডের টাইটেল বীর প্রতীক, কারণ উনি হচ্ছে ডকুমেন্টিং করছিল, উনার জানার বাজারিকে ডকুমেন্টিং করছে। পরে দেখো এই যে ফাদার ম্যারিও হচ্ছে ইটালিয়ান ছিল, উনি তোমার হচ্ছে শর্ট ডেড বাই পাকিস্তানি ফোর্স ইন যশোর ফর শেল্টারিং বেঙ্গলিস। উনি বেঙ্গলিদেরকে শেল্টার দিয়েছিল বলে ওনাকে তোমার হচ্ছে মেরে ফেলছিল। জুলিয়ান ফ্র্যাঞ্চাইজিস তোমার হচ্ছে কি করছিল দেখো, পাবলিশ তোমার টেস্টিমনি অফ 60 ডকুমেন্টিং RTO সিরিজ অফ পাকিস্তানি ফোর্সেস অ্যাওয়ার্ডেড ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার। খুবই ইম্পর্টেন্ট, কে ছিল ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনার? জুলিয়ান ফ্র্যাঞ্চাইজিস। এরপর তোমার অ্যালেন গ্রিনসবার্গ, উনাকে কি বলা, উনি একটা পোয়েম লিখছিল সেপ্টেম্বর অন যশোর রোড। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, উনি এটা নিউ ইয়র্ক টাইমস এ পাবলিশ করছিল। আর্চার কেন্ট তোমার হচ্ছে অথর্ড দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ। ঠিক আছে, এইসব ছিল ওনাদের কন্ট্রিবিউশন। পরে যদি আসো দেখো দ্য কনসার্ট অফ বাংলাদেশ। দ্য কনসার্ট অফ বাংলাদেশ খুবই পপুলার, সবাই জানি আমরা। জর্জ হ্যারিসন ছিল তোমার হচ্ছে এখানকার যেই অর্গানাইজারদের মধ্যে একজন, আর একজন ছিল কে? রবিশঙ্কর। এখানকার থেকে যেই ফুল ফান্ড যেটা উঠছিল সেটা কিন্তু তোমার বাংলাদেশকে তোমার হচ্ছে অনুদান হিসেবে দেওয়া হয়। নেয়ার অ্যাবাউট দেখো তোমার হচ্ছে 40,000 পিপল তোমার হচ্ছে ওখানে অ্যাটেন্ডেন্ট ছিল, এবং এই ফান্ডটাকে তোমার হচ্ছে রেফিউজি রিলিফ আন্ডার ইউনিসেফ সুপারভিশনে বাংলাদেশে পাঠানো হয়। ঠিক আছে, জর্জ হ্যারিসন পারফর্ম করছিল এখানে। আর তোমার হচ্ছে জয়েন্ট বাই দ্য মিউজিশিয়ান বব ডায়লিন, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টেন এন্ড রিঙ্গো স্টার। এটা কোথায় হয়েছিল? ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, নিউ ইয়র্ক সিটি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট টপিক। পরে যাব, ওকে, রোল অফ বিগ পাওয়ার্স ইন দ্য লিবারেশন অফ বাংলাদেশ। খুব ইম্পর্টেন্ট টপিক। কে কে রোল প্লে করছিল আমাদের পক্ষে?
ইন্ডিয়া অ্যান্ড সোভিয়েত ইউনিয়ন, সবাই জানি সোভিয়েত ইউনিয়ন ভেটো পাওয়ার দিয়ে আমাদেরকে হেল্প করছিল। ইন্ডিয়া আমাদেরকে সব সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, মিলিটারি সাপোর্ট, শেল্টার সাপোর্ট, সবকিছু আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে। ডিপ্লোম্যাটিক অ্যাকশনস কে ছিল, সোভিয়েত প্রেসিডেন্ট রোড পাকিস্তান প্রেসিডেন্ট টু স্টপ দ্য জেনোসাইড, এইটা একটা বিষয় ছিল। তারপরে দেখো সোভিয়েত ইউনিয়ন মিনিস্টার অ্যান্ড্রি গোরমেকো ভিজিটেড দিল্লি এন্ড সাইন্ড অ্যালায়েন্স উইথ ইন্ডিয়া, যাতে ইন্ডিয়া আমাদেরকে ভালো মতো হেল্প করতে পারে। মিলিটারি সাপোর্ট আমাকে ইন্ডিয়া দিছে, এটা আমরা জানি, ঠিক আছে। এরপরে তোমার কি দেখো, ইউনাইটেড স্টেটস এন্ড চায়না, এখানে একটা মজার বিষয়, ইউনাইটেড স্টেটস কিন্তু ফার্স্টলি আমাদেরকে তোমার হচ্ছে সাপোর্ট দিছিল না, তারা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছিল। কিন্তু পরে একটা সময় পরে যে যখন দেখতে পারে যে আমরা আসলে জিতার দিকে যাচ্ছি, তারা তখন হচ্ছে আমাদেরকে সাপোর্ট করা শুরু করে। ডিপ্লোম্যাটিক মুভ দেখো কি ছিল, ইউএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হেনরি ক্লিনজার visited with Pakistan in 1971 July and secretly went to China. তারা এসে আমাদেরকে হেল্প করার জন্য ঘুরে গেছিল। তারপরে দেখো, military action consideration, the US deployed 7 feet to the Indian Ocean to support Pakistan but did not use it due to the international pressure. এইটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের এগেনস্টে ছিল, ঠিক আছে। ওরা হচ্ছে নদী পথে আমাদেরকে অনেক বড় একটা অ্যাটাক করতে চাইছিল ইন্ডিয়ান ওশন থেকে, কিন্তু তারা পারে নাই, কারণ হচ্ছে উপর থেকে প্রেশার ছিল, যাদের হচ্ছে তারা এটা না করে। সো এগুলো তোমার হচ্ছে কিছু ইম্প্যাক্ট ছিল তাদের। ওকে, পরে যদি হচ্ছে দেখো, অ্যাক্টিভিটিস এন্ড রোল অফ অপোজিং ফোর্সেস অফ দ্য লিবারেশন ওয়ার, আমরা একদিকে যুদ্ধ করতেছিলাম কিন্তু আমাদের থেকে কিছু মানুষ আবার আমাদের এগেনস্টে তোমার কাজ করতেছে। যেমন দেখো, রাজাকার, আল বদর, আল শামস, ঠিক আছে, এরা খুবই এগেনস্টে কাজ করছে আমাদের। যেমন দেখো, রাজাকারের লিডার কে ছিল আমির অফ ইস্ট পাকিস্তান অফ জামাত ইসলামী প্রফেসর গুলাম আজম। ফরমেশন দেখো, ফার্স্ট রাজাকার বাহিনী ওয়াজ ফর্মড ইন খুলনা, ইম্পর্টেন্ট, খুলনা, আন্ডার মাওলানা এ কে এম ইউসুফ 1971। তারপর দেখো তারা কি করছে, অ্যাসিস্টেড পাকিস্তানি আর্মি ইন অপারেশনস, তারা আসলে কোন ধরনের হেল্প করে, তারা দেখাই দিত যে এই বাসায় হচ্ছে আপনার যুদ্ধ করার মতো ছেলে আছে, বা এই বাসায় এই এই নারী বা মেয়ে আছে এই বাসায়, ঠিক আছে। এইভাবে তারা হচ্ছে আমাদের এগেনস্টে কাজ করছিল। আল বদর তোমার দেখো, স্টুডেন্ট উইং অফ জামাত ইসলামীটাকেই তোমার কি বলা হয়, আল বদর বলা হয়। তারা তোমার কিলিং এর জন্য বিখ্যাত ছিল। গভর্নমেন্ট কোলাবোরেশন দেখো, জেনারেল টিকা খান রিপ্লেস সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশন উইথ মিলিটারি কন্ট্রোল। মিলিটারি কন্ট্রোলও কিন্তু কি আমাদের পুরোপুরি এগেনস্টে ছিল। আমরা একটা দেশ হলেও পুরো মিলিটারি কন্ট্রোলই আমাদের এগেনস্টে ছিল, এই জিনিসটা খুব ভয়ানক ছিল আমাদের জন্য। ক্যাবিনেট লিড বাই কে দেখো, আব্দুল মোতালেব। এই ছিল তোমার হচ্ছে মোটামুটি রোল অফ অপোজিশনে। পরে যদি এসে দেখো, জয়েন্ট অ্যাটাক, খুব ইম্পর্টেন্ট স্লাইড, খুব ইম্পর্টেন্ট টপিক। দেখো, জয়েন্ট অ্যাটাক আমরা করি কার সাথে দেখো, মুক্তিবাহিনী এন্ড অ্যালাইন ফোর্স। মুক্তিবাহিনী কারা ছিল, বাংলাদেশের আমাদের যারা, তাদেরকে আমরা তোমার হচ্ছে মুক্তিবাহিনী বলতাম। আর অ্যালাইন ফোর্স তোমার ইন্ডিয়া থেকে কিছু আসছিল, বাংলাদেশের থেকে মিলায় তোমার হচ্ছে তৈরি করা হয়েছিল। November 21, Bangladesh and Indian government establish a joint command marking the beginning of the Armed Force Day. কবে, November 21 আমাদের আর্ম ফোর্স ডে, কারণ হচ্ছে তোমার কি ওই যে জয়েন্ট কমান্ড করা হয়েছিল। December 3, Indian Prime Minister Indira Gandhi declares war on Pakistan response to Pakistani Air Force attacking on Indian base, ঠিক আছে। ইন্ডিয়ান বেসে পাকিস্তানে অ্যাটাক করছিল, যার কারণে ইন্দিরা গান্ধী তোমার হচ্ছে ডিসেম্বর 3 তাদের এগেন্স্ট যুদ্ধ ঘোষণা করছিল। December 6, ইন্ডিয়া এন্ড ভুটান, প্রথম কান্ট্রি যারা হচ্ছে আমাদেরকে কি রেকগনাইজেশন দিছিল, খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। আচ্ছা, মুক্তিবাহিনী এন্ড ইন্ডিয়ান এয়ার ফোর্স ফ্রম দ্য জয়েন্ট অপারেশন, এরপর থেকে আর কি রেকগনাইজেশন দেওয়ার পর থেকে জয়েন্ট অপারেশন আসলে শুরু হয়। ওকে, ডিসেম্বরের 7 তারিখে তোমার হচ্ছে যশোর তোমার হচ্ছে ক্যাপচার করে ফেলে ওরা জয়েন্ট অপারেশনে। 8-9 তারিখে কি কি ছিল, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী তোমার হচ্ছে ক্যাপচার করে ফেলে। 10 তারিখে ইন্টারকন্টিনেন্টালে তোমার হচ্ছে নিউট্রাল জোন হিসেবে ঘোষণা করা হয়, ফরেন ফরেন ন্যাশনালদের জন্য শেল্টার ঠিক করে দেওয়া হয়। 14 ডিসেম্বর, পাকিস্তানি ফোর্স এন্ড কোলাবোরেশন, আল বদর, এইটা খুব ইম্পর্টেন্ট। দেখো, 14 ডিসেম্বরে আল বদরই কিন্তু তোমার হেল্প করে ওই যে তোমার হচ্ছে যারা আমাদের দেশের বড় বড় যে হেড গুলা ছিল, বড় বড় যারা ইন্টেলিজেন্স ছিল, ওনাদেরকে মেরে ফেলতে হয়। সো তোমার 14 ডিসেম্বর তোমার হচ্ছে মার্টার ইন্টেলেকচুয়ালস ডে হিসেবে আমরা পালন করি। আচ্ছা, পরের পার্ট, ফাইনাল ভিক্টরি ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। ডিসেম্বর 16, 1971, কে কে ছিল দেখো, পাকিস্তানি ফোর্স থেকে কে ছিল, জেনারেল A.K.J. নিয়াজি স্যারেন্ডার করছিল কার কাছে, জয়েন্ট ফোর্সের কাছে। কোথায় বসে, ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমান সরোয়ার্দী উদ্যানে। এবং কমান্ডার, ইন্ডিয়ান কমান্ডার কে ছিল, জেনারেল জগজিৎ সিং অরোরা। আর
আমাদের থেকে বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ ছিল কে দেখো, গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। ঠিক আছে, ওই দিন থেকে আমাদের হচ্ছে 16 ডিসেম্বরকে ভিক্টরি ডে হিসাবে তোমার হচ্ছে আখ্যায়িত করা হয়। পরের পার্টে যদি আসি দেখো, খুবই ইম্পর্টেন্ট স্লাইড। আচ্ছা, লিবারেশন ওয়ার মনুমেন্টস এন্ড স্ট্রাকচার্স। ওকে, ন্যাশনাল মেমোরিয়াল লোকেটেড ইন সাভার, ঢাকা, ডিজাইন নোন অ্যাজ জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধে আমরা অনেকেই গেছি। স্মৃতিসৌধের তোমার যেই স্ট্রাকচার, সেটাকে কয়টা ভাগে ভাগ করা যায় দেখো, 1 2 3 4 5 6 7টা ভাগে ভাগ করা যায়, এবং এই 7টা ভাগে কিন্তু 7টা আলাদা এক্সপ্লানেশন আছে। ঠিক আছে, আর্কিটেকচার বাই কি দেখো, সৈয়দ মইনুল হোসেন। আর তোমার হচ্ছে হাইট কত, 150 ফিট, 7 ট্রায়াঙ্গুলার ওয়ালস। এই ওয়াল গুলার ডেফিনেশন দেখো, প্রথমটা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, পরেরটা ইউনাইটেড ফ্রন্ট, 54 সালের তোমার যেই ইউনাইটেড ফ্রন্ট ইলেকশন হলো, 1956 এর রিজাইন মুভমেন্ট, 1962 এডুকেশন মুভমেন্ট, 1963 সিক্স পয়েন্ট ডিমান্ড, 71, এবং 6 পয়েন্ট ডিমান্ডের পরেরটা হচ্ছে তোমার 1969 এর তোমার হচ্ছে গণ অভ্যুত্থান, ম্যাস আপরাইজিং। আর একদম বড় যেটা, সেটা হচ্ছে তোমার দ্য গ্রেট অফ লিবারেশন ওয়ার 1971। খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে যে নিচ থেকে যদি কাউন্ট করি তোমার হচ্ছে কি আসে, সিরিয়াল বাই সিরিয়াল যদি দেখো, আস্তে 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 52 সাল, 56 সাল, 54 সাল, 62 সাল, 66 সাল, 71 সাল। ঠিক আছে, এটা গেল তোমার হচ্ছে পার্ট। পরে আসো, ওয়ার অফ লিবারেশন, দ্য রাইজ অফ বাংলাদেশ। আচ্ছা, এইখানে দেখো লিবারেশন ওয়ারের পরে ওইটার তোমার হচ্ছে চিন্তা ভাবনায় অনেকগুলো তোমার হচ্ছে আমাদের লোকেশন এখানে তৈরি করা হয়। যেমন দেখো, মেহেরপুরে তোমার হচ্ছে কি মুজিবনগর মেমোরিয়াল তৈরি করা হয়, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ তৈরি করা হয় কোথায়, তোমার হচ্ছে মিরপুরে, আর্কিটেকচার মুস্তফা। রায়ের বাজারে ম্যাসাকার মেমোরিয়াল তৈরি করা হয়, শিখা অনির্বাণ তৈরি করা হয় ঢাকা ক্যান্টনমেন্টে, শিখা কার্টিনান তৈরি করা হয় তোমার কোথায়, তোমার হচ্ছে সরহদি উদ্যানে। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি, লাস্টের মনে হয় একটা দুইটা তিনটা, হ্যাঁ এই 3টা স্লাইড, লাস্টের 3টা খুব বেশি ইম্পর্টেন্ট না, প্রচুর ঘাটাঘাটি করছি, কোশ্চেন খুবই কম আসে এখান থেকে, বলতে গেলে আসেই না। ঠিক আছে, সো এই 3টা স্লাইডের খুব বেশি ইম্পর্টেন্স নাই, খালি যদি একটু মাথায় রাখা যায় তোমার হচ্ছে কোনটা কোথায় হয়েছিল তাহলেই হবে। যেমন মুক্তিযুদ্ধের স্কাল্পচার কোথায় করা হয়েছে, তোমার জয়দেবপুর ইন্টারসেকশনে। ঠিক আছে, পরের পার্ট দেখো, মিলিটারি লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স, এগুলো তোমার খুব বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, মিলিটারি লিবারেশন ওয়ার অ্যাফেয়ার কোথায় হয়েছে তোমার হচ্ছে 2001 সালে। তারপরে তোমার লিবারেশন মিউজিয়াম কোথায় হয়েছে, তোমার হচ্ছে সেগুন বাগিচায়। ঠিক আছে, এগুলো একটু দেখে নিলে হবে, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। লাস্টের পার্ট ও ট্রায়াল অফ ওয়ার ক্রিমিনালস, এখানে একটা পার্ট একটু ইম্পর্টেন্ট, একটু বলে দিই, সেটা হচ্ছে জাহানারা ইমাম। ইনার একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল এখানে দেখো, কনভেনার জাহানারা ইমাম led the committee which accused গুলাম আজম of 10 specific crimes related to 1971 genocide। আচ্ছা, জাহানারা ইমামের কাজের মাধ্যমে খাতাক দালাল নিরুল কমিটি একটা তৈরি করা হয়েছিল 1991 সালে, যেখানে হচ্ছে উনি হচ্ছে লিড করছিল ওই কমিটিটাকে, যেখানে তোমার গুলাম আজম যারা 10টা স্পেসিফিক ক্রাইম করছিল 71-এর জেনোসাইডের সময়, ওইটা হচ্ছে ওনার আন্ডারে তোমার হচ্ছে সলভ করা হয়। আর গুলাম আজম ছিল কে, লিডার অফ জামাতে ইসলামী। খুবই ইম্পর্টেন্ট, জাহানার ইমামকে নিয়ে আমরা অনেক সময় পড়াশোনা করছি, এইটা হচ্ছে ওনার মেইন কাজ ছিল আর কি। এই তো মোটামুটি এতটুকুই। লাস্ট পার্ট যদি এখানে একটা কথা আছে, ডক্টর ইমরান এইচ সরকার সার্ভড এজ দ্য স্পোকস পারসন অফ দ্য ফোরাম। কোন ফোরাম, গণজাগরণ মঞ্চ। আচ্ছা, ইম্পর্টেন্ট টপিক, গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চ কেন করা হয়েছিল বলতে পারি? না ভাইয়া। এই কয়দিন আগেরই তো কথা, জানি না কেন হয়েছিল। আচ্ছা, গণজাগরণ মঞ্চটা তৈরি করা হয় তোমার হচ্ছে যারা হচ্ছে তোমার রাজাকার, তারপরে তোমার যারা হচ্ছে আমাদের এগেনস্টে কাজ করছিল তোমার হচ্ছে লিবারেশন ওয়ারের সময়, তাদের ফাঁসির জন্য। ঠিক আছে, তাদেরকে ফাঁসি না দেওয়া পর্যন্ত তোমার গণজাগরণ মঞ্চ বন্ধ হতো না, এরকম একটা আলটিমেটাম তারা দিছিল। এবং গণজাগরণ মঞ্চটা তোমার হচ্ছে কোথায় বসছিল, সেটা হচ্ছে শাহবাগ প্রাঙ্গণে। ঠিক আছে,
অর্গানাইজড বাই তোমার হচ্ছে ফেব্রুয়ারি মাসে হয়েছিল। এবং দেখো, পিপল ইউনাইটেড টু ডিমান্ড দ্য হাইয়েস্ট পানিশমেন্ট ফর অল দ্য ওয়ার ক্রাইমস ইনক্লুডিং কাদের মোল্লা। ঠিক আছে, কাদের মোল্লা ওয়ান অফ দ্য মেজর ভিকটিমস। আচ্ছা, এরপর সরি, মেজর তোমার হচ্ছে কালপ্রিট আর কি, ভিলেন আর কি। ডক্টর ইমরান এইচ সরকার সার্ভড অ্যাজ দ্য স্পোকার পারসন অফ দ্য ফোরাম। ডক্টর ইমরান এইচ সরকার তোমার হচ্ছে লিডার ছিল তোমার গণজাগরণ মঞ্চে, যেটা 2013 সালে হয়েছিল আর কি। সো এই তো, থ্যাংক ইউ। আজকের ক্লাস এতটুকুই। একটু সামারি দিব, সেটা হচ্ছে এই যে আগের পার্ট দিন যেমন দেখাইছিলাম, যে বই যে দাগানো আছে এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা টপিকের আন্ডারে কিন্তু তোমার হচ্ছে কোশ্চেন অ্যান্সার্স আছে, ঠিক আছে। প্রত্যেকটা টপিকের আন্ডারে কোশ্চেন আছে 8টা 10টা 20টা কোশ্চেন অ্যান্সার এরকম আছে, ঠিক আছে। যেমন একটা যদি একটু দেখাই দিই, দেখো তোমার হচ্ছে এই যে দেখো ভাষা আন্দোলন, 1952 সালে ভাষা আন্দোলন, কয়টা কোশ্চেন আছে এই টপিক থেকে দেখো। উম, হুম, কয়টা কোশ্চেন দেখা যায়? 39টা। 39টা, মানে 52 সাল থেকে শুধু তোমার 39টা কোশ্চেন আসছে। এই দেখো জাহাঙ্গীরনগরের কোশ্চেন, তারপর তোমার আবার জাহাঙ্গীরনগরের কোশ্চেন, বরিশাল ইউনিভার্সিটি কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন এখান থেকে আসছে, রাজশাহী ভার্সিটি কোশ্চেন আসছে, জগন্নাথ ভার্সিটি কোশ্চেন আসছে, প্রচুর কোশ্চেন আসে এখান থেকে। ঠিক আছে, জিনিসটা বুঝো, একটা টপিক থেকে যদি 40টা কোশ্চেন আমরা পাই, তাহলে টপিকটা কি অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে সুন্দর করে দাগানো আছে, দাগানো পার্টের বাইরে পড়ার দরকার নাই, কারণ দাগানো পার্ট গুলো কিন্তু খুব বুঝে শুনে দাগানো হয়েছে, ওখান থেকেই কোশ্চেন হয়, এর কারণে দাগানো। ঠিক আছে, যেমন দেখো শহীদ মিনার পার্ট থেকে কোশ্চেন কেমন হচ্ছে আমরা যদি একটু দেখি, এখানে কোশ্চেন আছে 10টা মতো, তার মানে মোটামুটি ইম্পর্টেন্ট। শহীদ মিনারের যে স্লাইডে যতটুকু ইনফরমেশন দিছি ওইটা দেখলেও হয়ে যাবে। ঠিক আছে, পরে যেমন দেখো আরেকটি ইম্পর্টেন্ট টপিক যদি একটু দেখাই, আমরা বঙ্গবন্ধুর টপিক আজকে পড়ছি, রাইট? হ্যাঁ, পড়া হয়েছে। আচ্ছা, বঙ্গবন্ধুর টপিক থেকে কয়টা কোশ্চেন সেটা আমরা একটু দেখবো। দেখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কয়টা কোশ্চেন আসছে? ইন্টারেস্টিং, রাইট? কয়টা? 40টা। 40টা, তার মানে তার টপিকও অনেক বেশি ইম্পর্টেন্ট, তার প্রত্যেকটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট। কত বছর বয়সে বিয়ে করছে, তার বউয়ের নাম কি, তার ছোটবেলায় তোমার হচ্ছে ডাকনাম কি ছিল, তারপর তার যে বইগুলা খুবই ইম্পর্টেন্ট, যেমন দেখে যে আনফিনিশড মেমোরিজ, জগন্নাথ ভার্সিটি কোশ্চেন। সো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবকিছু এখানে দেওয়া আছে, আর স্লাইড তো আছেই। ঠিক আছে, এই তো আজকের ক্লাস মোটামুটি। ওকে, কেমন লাগলো ক্লাস বলেন? আপনি একা